আচ্ছা, সবাই একটু কনফার্ম করবে ঠিকঠাক শোনা এবং দেখা যাচ্ছে কিনা। শোনা এবং দেখা যাচ্ছে কিনা একটু বলবে। ওকে, বেশ। তো আজকে থেকে আমাদের সিডিপির শিখন বা লার্নিং যে চ্যাপ্টারটা রয়েছে সেটা শুরু হবে। আর আমাদের সিডিপি সিলেবাসের যেটা বাকি রয়েছে, তো এই শিখন বা লার্নিং এটাকে কমপ্লিট করতে পারলেই আমাদের সিলেবাস কমপ্লিট। ওকে, এর বাইরে আর কয়েকটা ছোটো ছোটো জিনিস রয়েছে, যেমন ধরো স্মৃতি, হ্যাঁ স্মৃতির যে পর্যায় সেগুলো, এবং মনোযোগ, এরকম কয়েকটা ছোটো ছোটো জিনিস, সেগুলো আস্তে আস্তে আমরা করব। তো শিখনের মধ্যে তোমরা আগের বছরেও অনেকে পড়েছো, তো মোটামুটি জানো যে অনেক বড় বড় থিওরি রয়েছে, যেমন প্যাভলভের তত্ত্ব রয়েছে, তাই তো, সেই কুকুরের লালা পড়া। তারপর তোমার স্কিনারের রয়েছে যে ইঁদুরের থিওরিটা। তারপরে তোমার গেস্টাল তত্ত্ব রয়েছে, শিম্পাঞ্জির যেটা সমগ্রতাবাদ। তো এই সব থিওরিগুলো আমাদের পড়তে হবে। হুম। ওকে, লিখে পাঠিয়েছিলেন, আমি হয়তো দেখিনি, আমি চেক করে নেব। আচ্ছা, ঠিক আছে, বেশ। তো দেখো, আচ্ছা হ্যাঁ, আর একটা কথা যেটা আমি আজকে থেকেই করবো ভেবেছিলাম, তো তার আগে তোমাদের মতামতটা একটু জানা দরকার। তো সিডিপির যতদূর মোটামুটি করিয়েছি সেটা নিশ্চয়ই পড়েছো সবাই। তো সিডিপির প্র্যাকটিস সেট কি এই সপ্তাহ থেকে শুরু করা যায় বলো? 30 নম্বরের প্র্যাকটিস সেট, অবশ্যই টোটালটার উপর। ওকে, টোটাল সিলেবাস, হয়তো কিছু কিছু পার্ট যেগুলো এখনও করানো হয়নি সেগুলো 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এখন থেকে কি দিতে শুরু করবে? তাহলে আমি প্রত্যেক দিন গ্রুপে একটা করে প্রশ্নপত্র তোমাদের দেবো 30 নম্বরের। ওকে। হ্যাঁ স্যার, চ্যাপ্টার ওয়াইজ স্যার। চ্যাপ্টার ওয়াইজ করলে কি বলতো, এখন চ্যাপ্টার ওয়াইজ করলে সেটা তো পারবে অবশ্যই, যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে। এবার আস্তে আস্তে টোটালটার উপর দিলে তখন একটা বেস তৈরি হবে তোমাদের এখন থেকে। ঠিক আছে, তাই মোটামুটি হ্যাঁ, অল ওভার কোয়েশ্চেনের উপরেই এরকম একটা করে সেট এবার দেবো তোমাদের। আর যেটুকু বাকি আছে মোটামুটি এই আগস্ট মাস কমপ্লিট হলেই শেষ হয়ে যাবে, অর্থাৎ সেপ্টেম্বরে শুরু হওয়ার আগে, আগস্ট মাস শেষ হওয়ার 1 সপ্তাহ আগেই তোমাদের সিডিপির অল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর এই মাস থেকে, তাহলে এই সপ্তাহ থেকেই আমি একটা করে 30 নম্বরের সেট দেবো। 30-এর মধ্যে 20-25 পেলেও, 25 তো ভালো নম্বর, 20 পেলেও চিন্তার কিছু নেই। ঠিক আছে, কারণ এখনও লার্নিং চ্যাপ্টারটা বাকি রয়েছে যেহেতু, তবুও চেষ্টা করবে দেওয়ার। বেশ। তো দেখো, এবার আজকে শুরু করি। তো প্রথমে আমরা শিখন সম্পর্কে জানবো। শিখন কি? শিখন অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে, শিখন বলতে আমরা বুঝছি কি, কোনো কিছুকে শেখা। ওকে, কোনো কিছুকে শেখা, দুটো আমরা এখানে টার্ম পাই। একটা হচ্ছে শিখন, যেটা আমরা দেখতে পাচ্ছি এক্ষুনি পড়বো, আর একটা হচ্ছে শিক্ষণ। শিক্ষণ আর শিখনের মধ্যে বেসিক ডিফারেন্স কি? শিক্ষণ মানে হচ্ছে টিচ করা। ওকে, কোনো কিছু পড়ানো, তুমি যখন টিউশন পড়াচ্ছ কোনো একটা ক্লাস 3-র বাচ্চাকে বা ক্লাস 1-এর বাচ্চাকে, তখন সেটাকে তুমি শিক্ষণ ঘটাচ্ছ, টিচ করছো তাকে। আর তুমি যখন এখানে এসে শিখছো কোনো কিছু, তখন সেখানে তুমি শিখন, এই জিনিসটা কার্যকর করছো। ওকে, কোনো কিছু আমরা যখন শিখি সেটাকে শিখন বলা হয়, কোনো কিছুকে আমরা যখন অন্য কাউকে শেখাই, সেই শেখানোকে শিক্ষণ বলা হয়। এবার আসি, এই যে শিখন কাকে বলে। তো দেখো, খুব সহজভাবে এখানে লেখা রয়েছে, শিখন বলতে আমরা কি বুঝি, যে আমরা যখন কোনো কাজকে বারবার বারবার চেষ্টা করার মাধ্যমে, ভালো করে বুঝবে, অবশ্যই চেষ্টা দরকার। আমরা আগের দিন বাংলা পেডাগজি পড়লাম, তোমরা কেউ কেউ হয়তো অনেকেই ছিলে, বেশিরভাগ জন, তো সেখানে দুটো জিনিস পড়েছিলাম, একটা হচ্ছে ভাষা আত্মীকরণ, একটা হচ্ছে ভাষা শিক্ষণ। ভাষা আত্মীকরণ কি বলেছিলাম? যে ভাষাটা শিশু কোনো চেষ্টা করা ছাড়াই শিখে যায়, তার মাতৃভাষা, সেটা তার ভাষার আত্মীকরণ। আর শিখন কি? ইংরেজি, ফ্রান্স, জাপানিজ, চাইনিজ, এই সমস্ত ভাষাগুলো যেগুলো চেষ্টার মাধ্যমে তারা শেখে। ঠিক আছে, তো শিখনের ক্ষেত্রে মনে রাখবে, শিখন হচ্ছে একটা সক্রিয় প্রক্রিয়া। এখানে অবশ্যই তোমাকে সক্রিয় থাকতে হবে। হ্যাঁ, তোমার কনসাস মাইন্ড থাকবে এখানে। তোমাকে নিজের চেষ্টা করতে হবে, নিজের চেষ্টাতে শিখতে হবে। এমন নয় যে তুমি বইটা খুলে বসলে আর সেই বইয়ের সমস্ত কিছু তুমি অটোমেটিক শিখে গেলে, এমন নয়। তো সেখানে তোমার সক্রিয়তা থাকে, তোমার চেষ্টা, নিজের চেষ্টা দরকার হয়। তো এবং আরেকটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে অনুশীলন বা প্র্যাকটিস। ওকে, অনুশীলন বা প্র্যাকটিস আমরা সবাই পড়বো এরপরে শিখনের স্তরগুলোকে। তো অনুশীলন বা প্র্যাকটিস, তো যখন আমরা আমাদের নতুন কোনো আচরণ আমরা চেষ্টার মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে শিখি, সেটাকে আমরা শিখন বলি। যেমন
তোমরা ছোটোবেলাতে সাইকেল চালাতে শিখেছো, তাই তো? এখন দেখবে বাচ্চাদের এরকম ছোটো ছোটো সাইকেল চলে এসছে, তিনটে এর পিছনে আবার সাপোর্টে চাকা দেওয়া থাকে ছোটো ছোটো। হ্যাঁ, তো আশা করি তোমরা যখন মোটামুটি শিখেছিলে সাইকেল চালানো তখন হয়তো এরকম সাইকেল ছিল না। হ্যাঁ, তো তোমরা দেখবে যখন এই সাইকেল চালানো শিখেছো, অনেকবার আছাড় খেয়েছো, পড়ে গেছো, হাত পা ছিঁড়ে গেছে, তাই তো? তারপরে আবার উঠে চেষ্টা করেছো। তো এই যে নির্দিষ্ট একটা কাজ যেটার শিখন ঘটেছে, কী কাজ? সাইকেল চালানো শেখা। এটার জন্য দেখো একটু ভালো করে, তোমাদের মধ্যে কী ছিল? প্রথমত চেষ্টা ছিল, যে হ্যাঁ আমাকে শিখতে হবে। তুমি চেষ্টা করে গেছো বারবার, এবং তুমি বারবার অনুশীলন করেছো, অনুশীলন করেছো। এবং এই চেষ্টা এবং অনুশীলনের পিছনে আর একটা জিনিস ছিল লুকিয়ে, সেটা হচ্ছে কি? তোমার সক্রিয়তা। অর্থাৎ এখানে সক্রিয়তা বলতে সহজভাবে তোমার ভিতর থেকে তুমি নিজেকে বুঝিয়েছো যে হ্যাঁ আমাকে শিখতে হবে বা আমি শিখবো। তুমি নিজে সাইকেলটা নিয়ে বাইরে বেরিয়ে গেছো, তোমাকে কেউ জোর করে বাইরে পাঠায়নি যে যা সাইকেল চালানো শেখগা, সাইকেল চালানো শেখগা, এরকমভাবে। ওকে, তো চেষ্টা, অনুশীলন এবং সক্রিয়তা, এই তিনটে কাজের মাধ্যমে তুমি ছোটোবেলাতে হয়তো ক্লাস 3 বা 4-এ যখন পড়তে, সেই টাইমে কি করলে? একটা নতুন আচরণ শিখলে, একটা নতুন আচরণ তোমার মধ্যে তৈরি হলো। সেই আচরণ কি? আচরণটা হচ্ছে এই যে সাইকেল চালানো শেখা। তো এই কারণে আমরা সাইকেল চালানো শেখাকে শিখন বলতে পারি। কারণ কি? এইটা শিখতে গেলে আমাদের প্রথমত চেষ্টা লেগেছে, নিজেদের অনুশীলন করতে হয়েছে, নিজেদের সক্রিয়তা লেগেছে, এবং এর ফলে আমাদের আচরণের পরিবর্তন ঘটেছে। অর্থাৎ এর আগে আমরা সাইকেল চালাতে পারতাম না, বর্তমানে আমরা সাইকেল চালাতে পারি। আমাদের আচরণে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, আমাদের স্কিমার মধ্যে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, আচরণের পরিবর্তন ঘটছে। তাহলে সহজ ভাষায় বলতে গেলে, চেষ্টা, অনুশীলন এবং সক্রিয়তার দ্বারা যখন আমাদের আচরণের একটা দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী পরিবর্তন হয়, সেটাকে আমরা শিখন বলবো। বোঝা গেল? এবার দেখো, এখানে আরও কয়েকটা ছবি দিয়ে বোঝানো হচ্ছে, যেমন এই যে সাঁতার কাটতে শেখা। অনেকে হয়তো সাঁতার কাটতে এখনও জানো না, অনেকে হয়তো জানো। তো দেখো, সাঁতার কাটতে শেখা কি না, বিশেষ করে গ্রামে যারা থাকো তারা মোটামুটি নদীতে বা পুকুরে স্নান করেছো, তোমরা সাঁতার কাটা ছোটোবেলাতে শিখেছো। ওকে, শহরের দিকে যারা থাকো, সুইমিং পুলের যেখানে বন্দোবস্ত রয়েছে সেখানে সাঁতার কাটা অনেকে শিখেছে, যদিও সেই সংখ্যাটা বেশ কিছুটা কম থাকে। আবার এমনও রয়েছে যে গ্রামেরও অনেক ছেলেমেয়ে রয়েছে, তারা হয়তো বাড়ি থেকে তাদেরকে এই পরিবেশটা দেওয়া হয়নি, অর্থাৎ হয়তো তাদের নদীতে স্নান করতে দিতে বাধা দিত ছোটোবেলায় মা বাবা, বা পুকুরে বা হ্রদে স্নান করতে যেতে দিত না, যে কারণে তারা হয়তো গ্রামের হয়েও সাঁতার শিখতে পারেনি। হ্যাঁ, তো এরকম একাধিক বৈচিত্র্য থাকতে পারে। তো এই যে একটা কাজ সাঁতার শেখা, এটাও শিখনের মধ্যে পড়ছে। কারণ কি? চেষ্টা করে দেখো, এর মধ্যেও তোমার সক্রিয়তা রয়েছে, তোমাকে নিজেকে শিখতে হচ্ছে, তাই না? একজন হেল্প করছে এখানে দেখতে পাচ্ছ, কিন্তু তোমার নিজের সক্রিয়তা রয়েছে এর মধ্যে। এছাড়া কি? দ্বিতীয়ত, তুমি চেষ্টা করেছো বারবার, প্রথমবারই তো কেউ সফল হয় না, বারবার চেষ্টা করেছো, তারপরে শিখেছো। তৃতীয়বার কি? শেখার পরেও তুমি অনুশীলন করেছো, অর্থাৎ তুমি প্রতিনিয়ত কিন্তু সাঁতার কেটে গেছো সাঁতার শেখার পরেও। ঠিক আছে? তো এই যে সাঁতার, এটা একটা পার্মানেন্ট চেঞ্জ হয়েছে তোমার আচরণের মধ্যে। পার্মানেন্ট চেঞ্জ মানে কি? যেটা আর কখনো তুমি ভুলবে না। ওকে, তুমি 1 বছর 2 বছর ধরো পড়াশুনোর জন্য কলেজে গেছো, হোস্টেলে থাকছো, সেখানে সাঁতার কাটার নদী, পুকুর, সুইমিং পুল কোনো কিছুই নেই। তো তুমি 3 বছর পর বাড়িতে এসে নদীতে স্নান করতে গেলে সেখানে কি সাঁতার কাটা তুমি ভুলে যাবে? ভুলবে না। কারণ এটা আচরণের একটা স্থায়ী পরিবর্তন। আর এই আচরণের স্থায়ী পরিবর্তন, যেটা তোমার চেষ্টার মাধ্যমে, তোমার সক্রিয়তার মাধ্যমে এবং বারংবার অনুশীলনের মাধ্যমে বহু কষ্টে তুমি অর্জন করেছো, সেটাকেই আমরা শিখন বলবো। তাহলে শিখনের ধারণা সম্পর্কে আশা করি বোঝা গেল। এবার দেখো, বিভিন্ন ড্রাগ সেবন, আমরা বৃদ্ধি বিকাশেও পড়েছিলাম এটা, বিভিন্ন ড্রাগ সেবন, বিভিন্ন ওষুধ নেওয়া ইত্যাদির মাধ্যমে আমাদের শরীরের যে কর্মক্ষমতা সেটাকে সাময়িকভাবে বৃদ্ধি করার যে প্রক্রিয়া ঘটে, সেগুলোকে আমরা শিখন বলি না। এর কারণ হচ্ছে একটাই, এটা আমাদের আচরণের স্থায়ী পরিবর্তন ঘটায় না। ওকে, স্থায়ী পরিবর্তন নয়। যেমন ধরো, তুমি ধরো ডাব্লিউবিপি বা কেপির পরীক্ষা ক্র্যাক করেছো। ওকে, এবং তুমি এবার মাঠের জন্য প্রিপারেশন নিচ্ছ, যে তোমাকে 1600 মিটার দৌড়তে হবে, তাই তো? দৌড়াতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি 500 মিটার দৌড়ে মানে একদম সেই মরার মতো অবস্থা হয়ে যাচ্ছে, খুব দম লাগছে, হাঁসফাঁস করছো, এরকম অবস্থা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাজার থেকে একটা এরকম বিভিন্ন ওষুধ পাওয়া যায়, যাতে যেগুলো সেবন করলে সাময়িকভাবে তোমার এই যে দম, সেই দমটা কম লাগে, ক্লান্তি কম আসে। তো এই সমস্ত পিল কিনে এনে তুমি খেয়ে নিলে একটা, তো তখন দেখা যাচ্ছে তুমি 1200 মিটার দৌড়াচ্ছ, কিন্তু তোমার একটুও কষ্ট হচ্ছে না। ওকে, কিন্তু এটা ঠিক ততক্ষণ যতক্ষণ এই পিলটার বা এই ওষুধটার রিয়াকশন থাকছে। ওকে, এটা কিন্তু তোমার আচরণের মধ্যে পার্মানেন্ট চেঞ্জ আনছে না। অপরদিকে তোমার একটা বন্ধু, সেও তোমার মতো প্রথম থেকে 500 মিটার দৌড়েই হাঁসফাঁস করতো, সে কিন্তু ওষুধ সেবন করেনি। সে প্রতিনিয়ত প্র্যাকটিস করে করে একটা টাইম আসছে যখন সে নিজে থেকে কিন্তু 1200 মিটার দৌড়াতে পারছে,
এবং তার অতটাও কষ্ট হচ্ছে না। তো এখানে তোমার বন্ধুর আচরণের যে পরিবর্তন সেটাকে শিখন বলবো আমরা, কিন্তু তোমার এই ঔষধ সেবনের মাধ্যমে বা কোনো ড্রাগ সেবনের মাধ্যমে তোমার এই যে সাময়িক শারীরিক ক্ষমতাটা তুমি বৃদ্ধি করলে, যে কাজটা তুমি অল্প সময় পারতে ওষুধ নেওয়ার ফলে সেই কাজটা তুমি বেশি সময় করতে পারছো, এই যে ক্ষমতাটা তোমার বৃদ্ধি হলো ওষুধের কারণে, সেটা পার্মানেন্ট নয়, যে কারণে এটা কিন্তু শিখন নয়। অর্থাৎ শিখন বলতেই তোমার মাথাতে দুটো জিনিস আসবে, কি যে তোমার চেষ্টা এবং অনুশীলনের মাধ্যমে যখন আচরণের একটা স্থায়ী পরিবর্তন, টার্মটা মনে রাখবে, স্থায়ী পরিবর্তন ঘটাবে, তখন সেটাকেই আমরা শিখন বলবো। ওকে, চলো এবার একটু সংজ্ঞাটাকে দেখি। দেখো, সাধারণভাবে শিখনের অর্থ হলো চেষ্টা বা অনুশীলনের দ্বারা নতুন আচরণ অর্জন করা বা অর্জিত আচরণের পরিবর্তন সাধন। বোঝা গেল? কিন্তু জন্মসূত্রে প্রাপ্ত আচরণ কিন্তু শিখন নয়। জন্মসূত্রে যে প্রাপ্ত আচরণ, যেমন কি চোখের পাতাতে আলো পড়লে একটা ছোট্ট বাচ্চা সেও চোখ বন্ধ করে নেয়, এগুলো প্রতিবর্ত ক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওকে, মনে রাখবে একটা প্রশ্ন হয় যে জন্মের পরেই শিশুরা যেসব আচরণ করে সেটা কিসের জন্য করে বা কিসের মাধ্যমে করে। তো মনে রাখবে প্রতিবর্ত ক্রিয়া। কিছু কিছু আচরণ রয়েছে, যেমন একটা ছোট্ট বাচ্চা, তার ধরো 1 ঘন্টা বয়স, 1 ঘন্টা আগেই সে তার মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসছে, বা ধরো তার 1 দিন বয়স, তো সেই 1 দিনের বাচ্চাটাকে তুমি যখনই তার মুখে একটু আলো ফেলবে সে কিন্তু চোখের পাতাটা বন্ধ করবে। হ্যাঁ, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে সে, হ্যাঁ, তার মুখে কিছু দিলে সে সেটাকে চুষতে শুরু করছে। তো এই ধরনের যে আচরণগুলো সেগুলো তারা জন্মগতভাবে সহজাতভাবে প্রাপ্ত করে, এগুলোকে শিখনের অন্তর্গত করা হয় না। যে জিনিসটা তুমি পরিবেশ থেকে অর্জন করছো সেটাই শিখন। ওকে, তো শিখন হলো অভিজ্ঞতার দ্বারা আচরণের পরিবর্তন। অভিজ্ঞতার দ্বারা যখন তোমার আচরণের পার্মানেন্ট চেঞ্জ হচ্ছে, এরকম সাইকেল চালানো শেখা বা সাঁতার কাটা শেখা, লিখতে শেখা, পড়তে শেখা, যে কোনো কাজ যেটা পার্মানেন্টলি চেঞ্জ হয়ে গেছে তোমার আগের থেকে এখন, সেটা কিন্তু শিখনের মধ্যে আসছে। এবার আসি শিখনের স্তর বা পর্যায় কয়টি। ওকে, তো দেখো, শিখনের ক্ষেত্রে আমরা কয়েকটা স্তর পাবো। এখানে দুটো জিনিস আমাদের একটু ভুল হয়, একটা হচ্ছে শিখনের স্তর আর একটা হচ্ছে স্মৃতির স্তর। বলো এবার কার কার মনে আছে স্মৃতির কয়টা স্তর আর শিখনের কয়টা স্তর? মনে আছে কারো? স্যার স্মৃতির চার, শিখনে 3টা, স্মৃতির 4টা। শিখনের 3টে, স্মৃতির 4টে। আচ্ছা, বাকি আরো কারোর কি মনে হচ্ছে যে শম্পা ভুল বললো? বলো, অন্য কারো কিছু কি মনে হচ্ছে? স্যার স্মৃতির তো 4টা হচ্ছে না? হ্যাঁ, শম্পা সেটাই বললো, স্মৃতির 4টে, শিখনের 3টে, একদম এটাই। শম্পা ঠিকই বলেছো, অভিজিৎও ঠিক বলেছো। শিখনের ক্ষেত্রে আমরা 3টে স্তর পাবো, স্মৃতির ক্ষেত্রে আমরা 4টে স্তর পাবো। ওকে, কি কি? দেখো, শিখনের ক্ষেত্রে স্তরগুলোর নাম পরপর মনে রাখবে। এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন হয় যে স্মৃতির কয়টি স্তর, বা নিচের কোনটি স্মৃতির স্তর নয়, নিচের কোনটি শিখনের স্তর নয়, এইভাবে প্রশ্ন আসে। দেখো, শিখনের কয়টি স্তর বা পর্যায় রয়েছে, তো আমরা 3টে স্তর কিন্তু শিখনের ক্ষেত্রে পাই। কি কি? প্রথম স্তর হচ্ছে সংরক্ষণ, পুনরুদ্রেক এবং প্রত্যাভিজ্ঞা। 3টে স্তর তাহলে কি কি পেলাম আমরা শিখনের? খাতার মধ্যে যখন নোট করবে এইভাবে লিখবে, শিখনের স্তর 3টি। 1 নম্বর লিখবে সংরক্ষণ, 2 নম্বর পুনরুদ্রেক, 3 নম্বর প্রত্যাভিজ্ঞা। এবার এইগুলো কি আমরা আস্তে আস্তে জানছি। আর স্মৃতির ক্ষেত্রে, স্মৃতি চ্যাপ্টার রয়েছে পড়া বইয়ের পরে, তো স্মৃতির ক্ষেত্রে কি কি? স্মৃতির সেম এই 3টে স্তরই রয়েছে, শুধু তার আগে আরেকটা স্তর রয়েছে, সেটা হচ্ছে শিখন। শিখন, সংরক্ষণ, শিখন। পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা, এই 4টে হচ্ছে স্মৃতি স্তর। একটা জিনিস মনে রাখবে, যেহেতু আমরা শিখনের স্তর পড়ছি, সেই কারণে শিখনকে আমরা গুনবো না। তো শিখনকে বাদ দিয়ে আমরা 3টে স্তর পাবো শিখনের: সংরক্ষণ, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা। আর স্মৃতির ক্ষেত্রে পাবো কি কি? শিখন, সংরক্ষণ, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা। বোঝা গেল? তার স্মৃতির 4টে স্তর, শিখনের 3টে স্তর, এই জিনিসটা মনে রাখবে। বেশ, এবার আসি সংরক্ষণ মানে কি। সংরক্ষণ কথাটা দ্বারাই বুঝতে পারছো যে কোনো কিছুকে জমিয়ে রাখা, তাই তো? সংরক্ষণ মানে কোনো কিছুকে জমিয়ে রাখা। হ্যাঁ, যে কি দেখো, যে মানসিক প্রক্রিয়ার দ্বারা বস্তু সম্পর্কিত অভিজ্ঞতাকে আমরা আমাদের মনে স্থায়ীভাবে রাখছি তাকে বলা হয় সংরক্ষণ বা ধারণ করা। ওকে, আমরা কোনো কিছুকে আমাদের মনের মধ্যে জমিয়ে রাখছি যখন, যে কোনো কিছু, সেটাকে আমরা সংরক্ষণ বা ধারণ করা বলা হচ্ছে। শিখনের প্রথম স্তর হচ্ছে সংরক্ষণ, মনে রাখবে, প্রথম স্তর হচ্ছে শিখনের সংরক্ষণ। যখন আমরা মনোযোগ সহকারে কোনো বিষয় শিখি তখন বিষয়টি আমাদের মনে সংরক্ষিত হয়। উদ্দীপকের তীব্রতা, এই যে আমি জিজ্ঞেস করলাম যে শিখনের স্তর কটা, অভিজিৎ আর শম্পা আমাদের উত্তর দিল, তার মানে কি
হয় এর আগে ওরা কোথাও পড়েছে বা শুনেছে, এবং সেই যেখানে পড়েছে এবং শুনেছে ওরা কি করেছে, সেই জিনিসটাকে তারা তাদের মনের মধ্যে সেভ করে রেখেছে। ফোনের মধ্যে যেমন তুমি কোনো আননোন নাম্বার, ধরো আমি কল করলাম, আমার নাম্বার তোমার কাছে সেভ নেই, তুমি তারপর সেভ করে নিলে আমার নাম্বারটা, তখন হয় না কন্ট্যাক্ট সেভ, ঠিক সেরকম ডাটাটাকে সেভ করে রেখেছো মনের মধ্যে, সেই জিনিসটাই সংরক্ষণ। এরপরে তুমি যখন ইচ্ছা তখন কিন্তু সেটাকে পুনরুদ্রেক করতে পারবে। হ্যাঁ, পুনরুদ্রেক করতে পারবে, অর্থাৎ অভিজিৎ, শম্পা বা তোমরা সবাই, এই যে শিখনের কয়টি স্তর, এর সঠিক উত্তরটা তোমাদের মনের মধ্যে সংরক্ষণ ছিল। আমি যখন জিজ্ঞেস করলাম শিখনের কয়টি স্তর, ঠিক তখন তোমরা সেটাকে আবার পুনরুদ্রেক করলে। পুনরুদ্রেক করলে মানে নিচে থেকে আবার উপরে তুলে আনলে, অর্থাৎ বললে তোমরা আবার সেটাকে। ঠিক আছে, ধরো আমি তোমাকে বললাম যে 5-এর ঘরের নামটা বলো, তুমি কোনো একটা ছাত্রকে বললে প্রাইমারি স্কুলের গিয়ে, তো সে 5-এর ঘরের নামটা অলরেডি শিখে রেখেছে বাড়ির মধ্যে, তার মানে সেটা সংরক্ষণ করেছে মনের মধ্যে। এরপরে তুমি যখন তাকে জিজ্ঞেস করছো সে তখন মনে করে উত্তর দিচ্ছে, অর্থাৎ মনে করে এবার 5-এর ঘরের নামটা বলতে শুরু করলো, অর্থাৎ সে পুনরুদ্রেক করলো। বেশ, দেখো, তো সংরক্ষণ হচ্ছে শিখনের প্রথম স্তর। আচ্ছা, শোনা যাচ্ছে? আমার কানেকশন লস হয়ে গেছিলো, ইলেকট্রিসিটি চলে গেল, তাই। শোনা যাচ্ছে কি? আচ্ছা, বেশ, তাহলে শিখন কি, শিখনের আমরা প্রথম স্তর যেটা পেলাম সেটা হচ্ছে সংরক্ষণ, অর্থাৎ তুমি কোনো একটা কিছুকে তোমার মনের মধ্যে জমিয়ে রেখেছো। তুমি ধরো আগের বছরকে দার্জিলিং ঘুরতে গেছো, সেই দার্জিলিং ঘুরতে গিয়ে সেখানে যা যা পরিস্থিতির সম্মুখীন তুমি হয়েছো, যা যা এনজয় করেছো, যে রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়েছো, তুমি স্নো ফাইট করেছো, আরও যা যা করেছো, সেই সব স্মৃতিগুলো তোমার জমে আছে। বা আগের বার দুর্গা পূজায় বা সরস্বতী পূজায় বেরিয়েছিলে কারোর সাথে বা কোথাও, তো সেখানে বিভিন্ন গুড যে মেমোরি সেগুলো তোমার জমে রয়েছে। তো সেটা যখন 5 বছর পরে তুমি আবার রিমেমোরাইজ করবে, যখন পুনরায় তুমি মনে করবে, তখন সেটাকে বলা হবে পুনরুদ্রেক করা। আর তোমার এই যে মনের মধ্যে সেই ঘটনাগুলোকে জমিয়ে রাখা, সেটা হচ্ছে সংরক্ষণ করা। দেখবে মাঝে মাঝে মনে হয় না, বিভিন্ন ছোটোবেলার ঘটনাগুলো তোমার মনে পড়ে, যে হ্যাঁ, ছোট্টবেলায় এইটার জন্য আমি কাঁদতাম, বা এই জায়গাতে আমি ছোটোবেলাতে খেলা করতাম। হ্যাঁ, এই ছোটোবেলার এই বন্ধু বান্ধবদের সাথে আমি খেলা করতাম, তাদের সাথে এখন আর দেখা হয় না। তো এই যে জিনিসগুলো ছোটোবেলার জিনিস, আজ থেকে 15 বছর 20 বছর আগেকার যে জিনিসগুলো তোমার মনে পড়ছে, তার মানে কি, সেটা তোমার মনের কোথাও না কোথাও জমে আছে। এই জমে থাকাটা হচ্ছে সংরক্ষণ। ঠিক আছে, দেখো, উদ্দীপকের তীব্রতা, এই যে আমাদের মন সংরক্ষিত, এখানে উদ্দীপকের তীব্রতা, সুস্পষ্টতা, স্থায়িত্ব, সাম্প্রতিকতা, বিষয়বস্তুর প্রতি মনোযোগ, অনুরাগ ইত্যাদির উপর সংরক্ষণ নির্ভর করে। এটা আমি পরে বলছি। এর আগে বলো, এই যে সংরক্ষণ পর্যন্ত, এতদূর পর্যন্ত ক্লিয়ার হলো কিনা? ঠিক আছে, শিখন কাকে বলে আর সংরক্ষণ কাকে বলে, এই দুটো এতদূর পর্যন্ত বোঝা গেছে কিনা বলো। কারো কোথাও সমস্যা থাকলে বলো। ওকে, অভিজিৎ বোঝা গেছে, বাকিরা বলো। ঠিক আছে, সৌভিক, কারো কোনো সমস্যা নেই আশা করি সংরক্ষণটা বুঝতে। এবার দেখো, সংরক্ষণের ক্ষেত্রে কয়েকটা টার্ম রয়েছে, যেমন কি, যে জিনিসটা
সাম্প্রতিকতা বলতে কি বোঝাচ্ছে, যে জিনিসটা যত বেশি সাম্প্রতিকতম হবে অর্থাৎ যত বেশি নতুন হবে সেই জিনিসটার সংরক্ষণ তত বেশি। ধরে নাও তুমি তুমি ডিএলএড এর সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছো ঠিক এর আগের বছর, অর্থাৎ 2023 সালে তোমার কমপ্লিট হয়েছে। অর্থাৎ আজকে দাঁড়িয়ে তুমি সেই কলেজের স্মৃতিগুলো আরও স্পষ্টভাবে আরও ভালোভাবে মনে রাখতে পারবে। ঠিক আছে, কারণ কি এটা সাম্প্রতিক ঘটনা, এটা এই কয়েক মাস আগে মাত্র এই ঘটনাগুলো ঘটেছে। অর্থাৎ যে জিনিসটা যত বেশি সাম্প্রতিকতম বা নতুন সেই জিনিসটা তত শক্তভাবে সংরক্ষিত থাকবে তোমার মনের মধ্যে। অপেক্ষাকৃত দেখা যাচ্ছে কেউ একজন 2011 সালে ডিএলএড কমপ্লিট করেছে, তো তার এখন কিন্তু সেই সব ঘটনাগুলো মনে পড়বে ঠিকই, কিন্তু এতটা সাম্প্রতিকতম হয়ে মনে পড়বে না যে হ্যাঁ কবে কী করেছিলাম, এত কিছু মনে পড়বে না, অনেক কিছু ভুলে যাই আমরা। ঠিক আছে, স্থায়িত্বও তাই, যে জিনিসটা যত বেশি সাম্প্রতিকতম হবে নতুন হবে সেই জিনিসটা আমাদের মনে তত স্থায়ী থাকবে। সুস্পষ্টতা, যে জিনিস যত নতুন হবে নতুন স্মৃতি আরও স্পষ্টভাবে আমাদের মনের মধ্যে থাকবে। ওকে। আচ্ছা, উদ্দীপকের তীব্রতা, কোনো কিছু যদি উদ্দীপক যত তীব্র হবে সেই জিনিসটা তত শক্তভাবে সংরক্ষিত হবে। দেখা যাচ্ছে তুমি কোনো একটা কাজে প্রচণ্ড দুঃখ পেলে, কারোর কোনো একটা কথাতে খুব দুঃখ পেলে, হয়তো তখন তোমার বয়স ছিল 13 বছর, কোনো একটা স্যার তোমাকে খুব বকলেন বা মারলেন, তোমার খুব কষ্ট হলো মনে। তো সেই যে উদ্দীপকের তীব্রতা, এটা খুব বেশি তীব্র থাকার কারণে, আচ্ছা সমস্যা করছে গো, দাঁড়াও, শোনা যাচ্ছে? 1 মিনিট ওয়েট করো। আচ্ছা, আশা করি শোনা যাচ্ছে, খুবই প্রবলেম করছে আসলে ইলেকট্রিসিটি। বেশ, শোনা যাচ্ছে তো? বেশ, দেখো তাহলে কি বুঝলাম, যে যে জিনিসটা যত বেশি নতুন হবে সেই জিনিসটা আমাদের মনে তত শক্তভাবে সংরক্ষিত থাকবে। ওকে, এটাই হচ্ছে সংরক্ষণ। পরের স্তর হচ্ছে পুনরুদ্রেক। পুনরুদ্রেক করা কি? পুনরুদ্রেক কথার অর্থ কি, এখান থেকে প্রশ্ন হয়, মনে রাখবে পুনরুদ্রেক কথার অর্থ হচ্ছে মনে করা। ওকে, মনে করা। তুমি আগের বছর দার্জিলিং বেড়াতে গেছিলে। স্ক্রিনটা অফ আছে। স্ক্রিনটা অফ আছে না? দাঁড়াও, ঠিক। তুমি ধরো আগের বছর দার্জিলিং বেড়াতে গেছিলে, তো তোমাকে তোমার, সেকেন্ড আর হচ্ছে না। এবার দেখা যাবে, দেখো। তো তোমাকে তোমার পাশের বাড়ির বান্ধবী এসে বলছে যে আমি দার্জিলিং বেড়াতে যাব, তো সেখানে কোথায় তোমরা ছিলে, কোন হোটেলে ছিলে, কোথায় কোথায় বেড়াতে গেছিলে, কি কি করলে। তো তখন তুমি সেই দার্জিলিং যাওয়ার 1 বছর আগেকার পুরনো স্মৃতিটা মনে করে করে তাকে বললে যে আমরা এই এই করেছিলাম, হ্যাঁ বরফ নিয়ে খেলা করেছিলাম, এই এই খাবার খেয়েছিলাম, সেখানে এই জিনিসটা এই হোটেলে খুব ফেমাস দেখবে। তো এগুলো তুমি মনে করে বলছো। হ্যাঁ, তো তার মানে কি, কোনো একটা জিনিস যেটা তুমি অলরেডি করেছো সেই জিনিসের স্মৃতিগুলো তোমার মনে সংরক্ষিত অবস্থায় আছে, দরকারে সেইগুলোকে মনে করা। আমি তোমাদের বললাম, বলো তো, আমাদের যে জ্ঞানমূলক নির্মিতিবাদ, সেই জ্ঞানমূলক নির্মিতিবাদের জনক কে? বলো দেখি, কে জনক জ্ঞানমূলক নির্মিতিবাদের? অভিজিৎ? স্যার পেঁয়াজ। পেঁয়াজে। পেঁয়াজ নয়, পেঁয়াজে, হ্যাঁ, পেঁয়াজ হ্যাঁ, বললে মনে হলো অভিজিৎ। আচ্ছা, সামাজিক নির্মিতিবাদের জনক কে? ভাইগোরস্কি। ভাইগরস্কি। ভাইগোরস্কি। ভাইগর্সকি। মনোসমীক্ষণ তত্ত্বের জনক কে? ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েড। সিগমুন্ড ফ্রয়েড। ভেরি গুড। বেশ, তারপর বলো যে বেশ, বাদ দাও, আর বলতে হবে না। তো এই যে 3-4টে প্রশ্ন ধরলাম, তোমরা উত্তর দিলে, তাই তো? তার মানে কি এর আগে তোমরা পড়েছো তো এগুলো? না পড়ে কি কেউ উত্তর দিতে পারবে? তোমার যে বন্ধুটা বা যে বান্ধবীটা ডিএলএড বিএড কিছু করেনি, টেট সম্পর্কে কোনো কিছু জ্ঞান নেই, বা এই লাইনে তারা পড়াশুনো করছে না, তাদের জিজ্ঞাসা করো, তারা উত্তর দিতে পারবে না। তার মানে তোমরা এর আগে পড়েছো, এর আগে পড়েছো মানে এই জ্ঞানটা তোমাদের মনে সংরক্ষিত আছে। এখন আমি যখন তোমাদের জিজ্ঞেস করলাম, তোমরা কি করলে? সেই জ্ঞানটা নিচেতে পড়েছিল, এবার টেনে তুলে নিয়ে এলে উপরে এবং জবাবটা দিলে।
অর্থাৎ তোমার আনকনসাস বা সাবকনসাস মাইন্ড থেকে কনসাস মাইন্ডে টেনে তুলে নিয়ে এলে। এই যে কোনো কিছুকে মনে করে উত্তর দেওয়া, এই জিনিসটাকেই বলা হচ্ছে পুনরুদ্রেক। ঠিক আছে, এইটুকু বোঝা গেল কিনা বলো? সমস্যা আছে কোনো? পুনরুদ্রেক কথার অর্থ হচ্ছে চিনে নেওয়া, সরি চিনে নেওয়া না, মনে করা। আর প্রত্যাবিজ্ঞা কথার অর্থ হচ্ছে চিনে নেওয়া। তো মনে করে কোনো কিছুকে বলা সেটাকেই পুনরুদ্রেক বলে। বোঝা গেছে পুনরুদ্রেক আর সংরক্ষণ? ওকে, বেশ। আমি পরের দিন পড়া ধরবো প্রথম, তারপর শিখনের পার্ট 2 করব। কারণ এই যে বুদ্ধির তত্ত্ব যেমন করেছিলাম, সেরকম বুদ্ধির মতোই শিখনটাও খুব বেশি ভাইটাল আর খুব বেশি সেন্সিটিভ একটা জায়গা। সমস্তটা না বুঝতে পারলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ওকে, এই যে প্রথম জিনিসগুলো, সংরক্ষণ কী, পুনরুদ্রেক কী, প্রত্যাবিজ্ঞা কী, এইগুলো যদি না বোঝো তাহলে স্মৃতি চ্যাপ্টার কিছুই বুঝতে পারবে না। স্মৃতি চ্যাপ্টার কিছুই বুঝতে না পারলে চিন্তন চ্যাপ্টার কিছুই বুঝতে পারবে না। ওকে, চিন্তন চ্যাপ্টার বুঝতে না পারলে মনোযোগ চ্যাপ্টার বুঝতে পারবে না। আর মনোযোগ, চিন্তন এইসব কিছুই না বুঝতে পারলে তখন আর কিছুই বোঝা যাবে না। ঠিক আছে, তো প্রতিটা জিনিস ধাপে ধাপে আস্তে আস্তে বুঝতে বুঝতে যাবে। কোথাও যদি অসুবিধা হয়, 10 বার অসুবিধা হলে 10 বার আমাকে বলবে। বেশ, পরবর্তীতে আসি। দেখো, তো পুনরুদ্রেকের ব্যাপারটা আশা করি বুঝলাম। যে দেখো, যখন শিখন লব্ধ কোনো অভিজ্ঞতা, এই যে বললাম জ্ঞানমূলক নির্মিতিবাদের জনককে তোমরা বললে পিঁয়াজে, এই যে তার মানে এই যে অভিজ্ঞতাটা পিঁয়াজে, এই উত্তরটা তোমাদের শিখন লব্ধ, অর্থাৎ অলরেডি তোমরা এটা শিখে গেছো। তো এই শিখন লব্ধ অভিজ্ঞতাটা পুনরায় তোমরা চেতন মনে নিয়ে এলে। ঠিক আছে, আমি জিজ্ঞেস করলাম বলে সেটাকে মনে করলে। ঠিক ধরো তোমার বইয়ের তাকে অনেকগুলো বই আছে, হ্যাঁ, তার মধ্যে থেকে এবার ধরো অভিজিৎ গিয়ে সৌভিককে বলল, সৌভিক তোর ডিএলএড ফার্স্ট ইয়ারের সিডিপির বইটা দে তো। তো সৌভিক তখন তার বইয়ের তাকে খুঁজে দেখলো এবং দেখলো একদম নিচের তাকে এক জায়গায় পড়ে রয়েছে বইটাকে টেনে বের করে আমাদের অভিজিৎকে দিয়ে দিল। এই যে তুমি টেনে বের করে দিলে, অর্থাৎ নিচে থেকে তুলে ওপরে দিয়ে দিল অভিজিৎকে, এই জিনিসটাই হচ্ছে আমাদের পুনরুদ্রেক। ঠিক আছে, আমরা আমাদের চিন্তার ক্ষেত্রেও এটা করি। কোনো একটা কিছু হয়তো তুমি ভুলে গেছো, হুম, ভুলে গেছো যে আগের বছর তোমাকে বললো, আগের বছর দুর্গাপূজার সময় বা আগের বছর ঈদের সময় তুমি কোন দোকান থেকে শপিং করেছিলে। হ্যাঁ, তোমাকে কেউ বললো, কারণ তার ড্রেসটা, তোমার ড্রেসটা তার খুব পছন্দ, সেও এই বছর সেই দোকান থেকে শপিং করবে। তো তুমি তখন ভুলে গেছো, একটু মনে করে তাকে বললে। অর্থাৎ তোমার এই যে এই দোকানের নামটা, সেটা মনের অনেক নিচে চলে গেছিলো, সেটাকে ওই বই বের করার মতো টেনে বের করে নিয়ে এলে, তারপরে তাকে বললে। ঠিক আছে, এই জিনিসটাই পুনরুদ্রেক। তো শিখন লব্ধ অভিজ্ঞতাকে পুনরায় চেতন মনে নিয়ে আসাই হচ্ছে পুনরুদ্রেক। শিখনের এটা দ্বিতীয় স্তর, মনে রাখবে, সেকেন্ড লেভেল। প্রথম স্তর কি? সংরক্ষণ। দ্বিতীয় স্তর কি? পুনরুদ্রেক। আর তৃতীয় স্তর হচ্ছে প্রত্যাভিজ্ঞা। ওকে, এটি শিখন ও সংরক্ষণের বিশিষ্ট প্রমাণ। এই প্রক্রিয়া নির্ভর করে সংরক্ষণ প্রক্রিয়ার উপর। সংরক্ষণ যত ভালো হবে, পুনরুদ্রেকও তত ভালো হবে। আচ্ছা, এবার একটা জিনিসের তোমরা উত্তর দাও। যদি কোনো একজন ব্যক্তির সংরক্ষণ না হয় কোনো কিছু, তাহলে সেটা পুনরুদ্রেক করা সম্ভব কি সম্ভব নয় বলো? সম্ভব স্যার, ওটা হবে না। সংরক্ষণ ঠিক না হলে পুনরুদ্রেক কি সম্ভব হবে? হবে না। কারণ যে জিনিসটা না। তোমার নেই, সেই জিনিসটা তুমি মনে করবে কি করে? হ্যাঁ, তোমাকে এমন একটা প্রশ্ন ধরা হলো, সেই সম্পর্কে তুমি এর আগে কখনো পড়োইনি, তোমার মনে সেই কনসেপ্টই নেই, তাহলে তুমি কিভাবে উত্তর দেবে, তাই না? আমি তোমাকে এমন একটা বই চাইলাম যে বইটা তোমার বইয়ের তাকের মধ্যে নেই কো, বুক শেলফে নেই কো, তাহলে আমায় কিভাবে দেবে? তার মানে মনে রাখবে, পুনরুদ্রেক নির্ভর করে তাহলে কিসের উপর? সংরক্ষণের উপর। বোঝা গেল? যে জিনিসটা সংরক্ষিত আছে সেই জিনিসটারই পুনরুদ্রেক সম্ভব। এবার একটা মজার জিনিস দেখো, সংরক্ষণটা তোমার যত ভালো হবে, পুনরুদ্রেকও তত ভালো হবে। এই যে বললাম, তোমার যদি খুব ভালো করে মনে থাকে যে তুমি আগের বছর দুর্গাপুজোয় বা ঈদের সময় কোন দোকান থেকে শপিং করেছিলে, সেটা ধরো খুব ফেমাস একটা দোকান, খুব হাইফাই লোকেরা সেখানে যায়, তাহলে তোমার স্বাভাবিকভাবে সেটা অনেক ভালো মনে থাকবে, কারণ তোমার খরচাটাও ভালো হয়েছে আগের বার। তো সেই জন্য যদি সংরক্ষণটা ভালো থাকে, আমি জিজ্ঞাসা করলে 3 সেকেন্ডের মধ্যে তুমি উত্তর দিয়ে দিলে যে এই দোকান থেকে আমরা কিনেছিলাম আগের বছর জামা কাপড়। ওকে, আচ্ছা, যদি সেরকম সংরক্ষণটা দুর্বল হয়, অর্থাৎ অতটা মনে নেই, একটু ভুলে ভুলে গেছো, তাহলে তখন আর 3 সেকেন্ড উত্তর দিতে পারবে না, তখন হয়তো 30 সেকেন্ড সময় লেগে যাচ্ছে তোমার উত্তর দিতে। বোঝা গেল? তাহলে সংরক্ষণ যত স্ট্রং হবে, মনে করতে অর্থাৎ পুনরুদ্রেক করতেও তত সুবিধা হবে বা তত ভালো হবে। তাহলে এইটুকু মনে রাখবে, সংরক্ষণের উপর পুনরুদ্রেক নির্ভর করছে। যে জিনিসটার পুনরুদ্রেক সম্ভব, তার মানে সেই জিনিসটা কখনো না কখনো আমাদের মনের মধ্যে সংরক্ষণ হয়েছে। ওকে, পরবর্তীতে আসি প্রত্যাভিজ্ঞা। প্রথমেই একটা প্রশ্ন আসে, প্রত্যাভিজ্ঞা কথার অর্থ কি? প্রত্যাভিজ্ঞা কথার অর্থ হচ্ছে পুনরায় চিনতে পারা। ওকে, পুনরায় চিনতে পারা, প্রত্যাভিজ্ঞা। দেখো, কি যে কেবলমাত্র অতীত অভিজ্ঞতার পুনরুদ্রেক হলেই শিখন প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। অতীত অভিজ্ঞতা যেটি পুনরুদ্রেক হলো, সেটিকে সঠিকভাবে চেনা দরকার। প্রত্যাভিজ্ঞা অতীত অভিজ্ঞতাকে চিনতে সাহায্য করে। যেমন কি, দেখো, পথের মাঝে একটি ছেলের সঙ্গে দেখা হলো তোমার,
পরে মনে হলো যে ছেলেটি তোমার কলেজের সঙ্গে একসঙ্গে পড়তে তোমরা, তো তার নাম কি, তার নাম সুকান্ত। তো এই যে ছেলেটিকে তুমি চিনতে পারলাম আমরা আমার সহপাঠী বলে, একেই বলে প্রত্যাভিজ্ঞা। বোঝা গেল? পুনরুদ্রেক অর্থাৎ তৎক্ষণাৎ তুমি মনে করতে পারছো না, এমন দেখবে কিছু কিছু থাকে প্রশ্নের ক্ষেত্রেও। তোমাকে যদি আমি কোনো একটা প্রশ্ন দিই, ধরো আমি বলছি যে এরিকসনের কোনো একটা তত্ত্বের যে স্তর রয়েছে, ঠিক আছে, তো সেই একটা স্তরের সময়সীমা তোমাকে ধরা হলো, বা পেঁয়াজের একটা স্তরের ধরো বলা হলো মূর্ত সক্রিয়তা স্তরের সময়সীমা কত। তো এইটা যখন তোমার মুখে মুখে ধরা হচ্ছে, তুমি কোনো মতেই আর মনে করতে পারছো না, কিন্তু অপশন দেখলে তখন ঠিক একটাকে চিনে নিতে পারছো যে এইটা হবে। ওকে, তো এই রকম যে জিনিসগুলো হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো একটা ছেলের নাম করা হচ্ছে তোমাকে, যে সুকান্তকে চেনো তুমি, তুমি কোনো মতেই চিনতে পারছো না যে সুকান্ত, ঠিক আছে, যে সুকান্ত আমাদের কলেজে পড়তো, একসাথে পড়তাম আমরা, সুকান্তকে মনে পড়ছে না, তোমার কোনো মতেই মনে পড়ছে না। কিন্তু যখন তার মুখটা দেখছো, তুমি তাকে সামনে থেকে দেখছো বা তার ছবি দেখছো, তখন তোমার মনে পড়ছে যে হ্যাঁ, এই ছেলেটাকে আমি কোথাও দেখেছি, এ আমার সাথে কলেজে পড়তো। বোঝা গেল? অর্থাৎ যখন আমরা কোনো জিনিস মনে করতে পারছি না, কিন্তু তাকে সামনে থেকে দেখলে বা তার কোনো অবয়ব দেখলে আমরা সেটাকে চিনে নিতে পারছি, সেই জিনিসটাকে বলা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। প্রত্যাভিজ্ঞা কথার অর্থ হচ্ছে চিনে নেওয়া। ওকে, প্রত্যাভিজ্ঞার ফলে আমাদের মনে একটা তৃপ্তিবোধ জাগে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে দেখো, সুতরাং শিখনের স্তর বা পর্যায় বলতে মনোবিদরা ইতিপূর্বে উল্লেখিত শিখনের তিনটে স্তর বা পর্যায়, যথা সংরক্ষণ, পুনরুদ্রেক এবং প্রত্যাভিজ্ঞার কথা বলে থাকেন। তাহলে শিখনের স্তর কটা? তিনটে: সংরক্ষণ, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা। কোনটা কাকে কি বলে সেগুলো জানলাম। এই স্তর বা পর্যায়গুলি ক্রমান্বয়ে সংগঠিত হয়ে শিখনকে সম্পন্ন করে। ক্রমান্বয়ে সংগঠিত হয় মানে কি? কখনো মনে রাখবে এমন হতে পারে না যে প্রথমে পুনরুদ্রেক হলো, তারপর সংরক্ষণ, তারপরে প্রত্যাভিজ্ঞা হলো, এমন হবে না। কারণ কি, সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে জ্ঞানটা সংরক্ষণ করা, জ্ঞানটা তোমার মনে জমিয়ে রাখা। তো প্রথমে সংরক্ষণ হবে, তারপরে পুনরুদ্রেক হবে, তারপরে প্রত্যাভিজ্ঞা হবে। ওকে, পরপর হয়, এটা সিকোয়েন্স অনুযায়ী হবে, চেনের মতো একটা। এটা কখনো ওলট পালট করবে না যে সংরক্ষণ তারপরে প্রত্যাভিজ্ঞা তারপর পুনরুদ্রেক, এমন নয়। প্রথম স্তর হচ্ছে সংরক্ষণ, দ্বিতীয় স্তর হচ্ছে পুনরুদ্রেক, তৃতীয় স্তর হচ্ছে প্রত্যাভিজ্ঞা। ওকে, আচ্ছা, এবার বলো এতদূর পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোথাও বুঝতে অসুবিধা হলো কিনা? ঠিক আছে, বলো, কারো কোনো অসুবিধা আছে বুঝতে? অসুবিধা নেই? তাহলে প্রশ্ন করবো স্যার এবার। প্রত্যাভিজ্ঞাটা প্রত্যাভিজ্ঞা কথার অর্থ হচ্ছে চিনে নেওয়া, ঠিক আছে। প্রত্যাভিজ্ঞা কথার অর্থ হচ্ছে চিনে নেওয়া, অর্থাৎ তুমি যখন কোনো একটা কিছুকে মনে করতে পারছো না, কিন্তু সেটাকে দেখে চিনতে পারছো। হ্যাঁ, ধরে নাও তুমি ধরো পূজার সাথে, পূজা আর সৌভিক ধরো একসাথে কলেজে পড়তে। এবার তোমার সামনে যখন অন্য কোনো একটা বন্ধু, ধরো শিল্পা, গিয়ে বলছে যে সৌভিক, পূজাকে মনে পড়ছে তোর, একসাথে পড়তাম আমরা, তো তুমি তখন বলছো না, এই নামে তো কাউকে মনে পড়ছে না। যখন এবার শিল্পা তোমাকে পূজার ছবি দেখালো যে এই দেখ, এর কথা বলছি, তখন তোমার মনে পড়ছে হ্যাঁ, এ তো আমাদের সঙ্গে পড়তো, আমার বন্ধু ছিল বা বান্ধবী ছিল। অর্থাৎ তুমি দেখে চিনতে পারছো, কিন্তু নাম শুনে চিনতে পারছো না। এমন যে সমস্ত ঘটনাগুলো আমাদের মনের মধ্যে হয়, সেই জিনিসগুলোকে প্রত্যাভিজ্ঞা বলে। ওকে, চিনে নেওয়া, শুধু দেখে চিনতে পারা। আচ্ছা, কোনো সমস্যা নেই আশা করি কারোর? বেশ, বোঝা গেছে তাই তো? বেশ, রোজিনা, রোজিনা বলো এবার তাহলে পুনরুদ্রেক বলতে আমরা কি বুঝি, রোজিনা বলো। রোজি, মনে করা স্যার। হ্যাঁ, মনে করা, তাই তো? একটু ডিটেলসে বলতে পারবে? সংরক্ষণ করা জিনিসগুলো পুনরায় মনে করাটা হচ্ছে পুনরুদ্ধার। ভেরি গুড। বেশ, তারপরে কে বলবে? শম্পা, 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 শম্পা পারবে। হ্যাঁ স্যার বলুন। বেশ, বলো, তুমি বলো, প্রত্যাভিজ্ঞা বলো শম্পা। প্রত্যাবিজ্ঞা মানে হলো স্যার সংরক্ষণ মানে আমরা মনের মধ্যে যে জিনিসটাকে সংরক্ষিত করে রাখি, হুম। আর সেটা পরবর্তীকালে যখন মনে করি আমরা, সেই জিনিসটা হলো পুনরুদ্রেক। আর প্রত্যাবিজ্ঞা মানে পুনরায় সেই জিনিসটাকে আমরা যখন মনে করছি, তারপর যে জিনিসটাকে চিনে নিচ্ছি, হুম। সেটাই প্রত্যাবিজ্ঞা। বেশ, ঠিক আছে, তিনটি বলে দিয়েছো। বেশ, চলো এবার পরবর্তী দিকে যাই আমরা। এবার দেখো, শিখনের উপাদান সম্পর্কে আমরা জানবো। তো শিখনের উপাদান আমরা আগে পড়েছি যে কোনো একটা জিনিস কতটা শিখন হবে বা কোন সময় শিখন ঘটবে, সেটা টোটাল নির্ভর করে কিসের উপর? পরিণমনের উপর। মনে পড়ছে? পরিণমনের উপর। তখনই তুমি তোমার বাচ্চাকে সাইকেল চালাতে শেখাতে পারবে যখন তার হাত, পা, হাতের পেশি, পায়ের পেশি, সেগুলো সাইকেল চালানোর জন্য ম্যাচিওর হবে। তোমার বাচ্চার বয়স যদি হয় 1 মাস, তুমি তাকে হাজার চেষ্টা করলেও সাইকেল চালানো শেখাতে পারবে না।
কারণ তার পায়ের পেশি সাইকেল চালানোর জন্য উপযুক্ত হয়নি, তাই তো? অর্থাৎ যে কোনো শিখন নির্ভর করে, মনে রাখবে, পরিণমনের উপর। পরিণমনের উপর কিন্তু যে কোনো শিখন সেটা নির্ভর করে। যতদিন না পরিণমন হবে ততদিন সেই শিখনটা হচ্ছে না। পরিণমন মানে ম্যাচিওর হওয়া। বেশ, প্রেষণা মানে কি? প্রেষণা মানে বলতে পারো এক প্রকারের ভালো লাগা। হ্যাঁ, এক প্রকারের ভালো লাগা। তোমার সিডিপি ভালো লাগে, ঠিক আছে, তুমি সিডিপি পড়ছো, সারাদিন পড়ে যাচ্ছ। হ্যাঁ, আমি যখন পড়তাম তখন সিডিপি আমার স্বাভাবিকভাবে খুব ভালো লাগতো, আমি সারাদিন সিডিপি পড়তাম, ঠিক আছে। তো এই জিনিসটা, তোমার অঙ্ক ভালো লাগে, তুমি সারাদিন অঙ্ক করে যাচ্ছ। তোমার পরিবেশ পড়তে ভালো লাগে, তুমি বেশিরভাগ সময়টা পরিবেশ পড়ছো। তো এই জিনিসটা, তো যে জিনিসে তোমার পেশনা রয়েছে, যে সাবজেক্টে বলতে পারো, সেটা যে কোনো কিছু, বস্তু, ব্যক্তি, বিষয়, যে কোনো উপর হতে পারে। তো যার প্রতি, যেটার প্রতি তোমার পেশনা রয়েছে, সেই জিনিসটা তুমি স্বাভাবিকভাবে অ্যাক্টিভিটির মধ্যে বেশি করবে সেটাকে, তাই না? তো সেটার উপরে কিন্তু তোমার শিখন বেশি হবে। ওকে, আচ্ছা, মনোযোগ কি? যে জিনিসটার উপর তুমি বেশি মনোযোগ দেবে সেই জিনিসটাকে বেশি শিখতে পারবে, তো অবশ্যই শিখতে পারবে, তাই না? তো এগুলো সব কিন্তু একটার সাথে অন্যটা দেখো ইন্টার রিলেটেড। যেটার উপরে তোমার পেশনা থাকবে, অর্থাৎ যে সাবজেক্টটা তোমার পড়তে ভালো লাগবে, স্বাভাবিকভাবে সেই সাবজেক্টে তুমি বেশি মনোযোগ দেবে। বেশি মনোযোগ দিলে সেই সাবজেক্টে আগ্রহ তোমার বেশি হবে। আগ্রহ হলে সেই সাবজেক্টে মানসিক ক্ষমতা, অর্থাৎ সেই সাবজেক্টের দক্ষতাও তোমার আস্তে আস্তে বাড়বে। ওকে, তো শিখনের এই সমস্ত উপাদানগুলো আমাদের রয়েছে: পরিণমন, পেশনা, মনোযোগ, আগ্রহ, মানসিক ক্ষমতা। পরিণমন কাকে বলে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের সময় পড়েছিলাম। পরিণমন কাকে বলে আমরা পড়বো না, আমরা সরাসরি তোমাদের কাছ থেকে জানবো। বলো, কে বলবে পরিণমন কাকে বলে, বা হোয়াট ইজ ম্যাচিউরেশন, কে বলবে? পূজা বলবে ম্যাচিউরেশন বা পরিণমন কি? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রথম চ্যাপ্টার জানুয়ারি মাসে পড়েছি আমরা। বলো পূজা, মনে আছে? স্যার একটু একটু মনে আছে, বলছি। হ্যাঁ বলো। পরিণমন হচ্ছে একটা নির্দিষ্ট বয়সে কোনো কিছু করার জন্য উপযুক্ত হওয়া, সেই স্তরে পৌঁছানোটাই হচ্ছে পরিণমন। ভেরি গুড, বেশ, ঠিক আছে, একদমই তাই। আচ্ছা, আর কেউ বলবে? আর কেউ বলবে? শিল্পা বলো, পরিণমন বা ম্যাচিউরেশন। পরিণাম পরিণাম বলছি স্যার। পরিণামন কথা হচ্ছে ইংরেজি অর্থ হলো তার ম্যাচুরেশন। হুম পরিণামন বলতে বোঝে যেমন কোনো কিছু পরিপক্ক হওয়া। যেমন আমরা যদি লক্ষ্য করি যে কোনো বাচ্চা যদি জন্মায়, জন্মানোর পরে সে হাঁটতে পারে না, হুম কারণ সেই হাঁটার জন্য তার পেশি কিংবা হাড় এগুলো যথেষ্ট শক্ত হয়নি তখনো পর্যন্ত। হুম সেই শিশু যখন এই হাড় বা পেশি যখন শক্ত হয় বা তারা দাঁড়াতে পারে, তখনই তারা হাঁটতে পারে। এটাই পরিণামন স্যার। ভেরি গুড, ভেরি গুড, বেশ, ঠিক আছে। বাকিটা শুনলে, চলো আমরা আর একবার দেখে নিই। খুব ভালো বলেছে, পূজাও ঠিক বলেছে, শিল্পাও ঠিক বলেছে। দেখো, পরিণমন কি? পরিণমন মানে ম্যাচিউরেশন। একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে সহজাতভাবে তার বংশ পরম্পরার কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। আমরা হেরিডিটি এনভায়রনমেন্টে এটাও পড়েছি যে শিশুর মা এবং বাবা উভয় লম্বা হলে সেই শিশুও লম্বা হবে, তাই না? মা বাবা উভয় ফর্সা হলে সেই শিশুও ফর্সা হবে। তো এরকম একটা ব্যাপার থাকে। তো যে প্রক্রিয়ার মাধ্যমে ওই সহজাত বৈশিষ্ট্যগুলোর বিকাশ ঘটে তাকেই পরিণমন বলে। ওকে, ম্যাচিওর হওয়া। দেখো, পরিণমন করার অর্থ আমরা বলি পুষ্ট হওয়া। গেসেলের মতে কি? স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন। পরিণমনকে তারা কি বলছে? অন্তর্জাত বৃদ্ধি। এটা এমন এক প্রকারের বৃদ্ধি যে তুমি বাইরে থেকে দেখে বুঝতে পারবে না, ঠিক আছে? যে একটা বাচ্চা, দুটো বাচ্চা যদি থাকে, তো সেই বাচ্চা দুটোকে দেখে তুমি বুঝতে পারবে না যে এর ব্রেনটা যোগ বিয়োগ শেখার জন্য ম্যাচিওর হয়েছে এবং এর ব্রেনটা ম্যাচিওর হয়নি। সেটা বুঝতে পারবে না দেখে, কারণ এটা অন্তর্জাত এক প্রকারের বৃদ্ধি, জ্ঞানের বৃদ্ধি, ম্যাচিউরেশনের বৃদ্ধি, ঠিক আছে? সেটা বোঝা যায় কাজের মাধ্যমে, হ্যাঁ, প্রশ্নোত্তর দেখার মাধ্যমে, যেটা ডায়াগনস্টিক টেস্ট। মনে পড়ছে নির্ণায়ক অভীক্ষা? আগের বছর পড়েছিলে গণিত পেডাগজিতে। তো সেই নির্ণায়ক অভীক্ষা বা ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে অ্যাজ এ টিচার তোমাকে দেখতে হয় তোমার শ্রেণীকক্ষে কে কে, কার কার রেমিডিয়াল টিচিং দরকার, কে কে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, কে কে অ্যাডভান্স ছাত্রছাত্রী, এগুলো আমরা পরে পড়বো, ঠিক আছে, বাদ দাও এখন। তো গেসেল নামক একজন মনোবিদ ছিলেন, তিনি কি বলেছেন পরিণমন বলতে? তিনি বলেছেন স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধি। স্বকীয় অর্থাৎ এটা অটোমেটিক হবে, তুমি এটাকে চেষ্টা করলে ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়ে প্র্যাকটিস করিয়ে তাড়াতাড়ি করাতে পারবে না। আবার তুমি এটাকে চেষ্টা করলে হিংসে করে বা অন্য কোনো কারণে একটা শিশুর পরিণমনকে তুমি দমিয়ে রাখতেও পারবে না। এটা যখনকার হওয়ার তখনই হবে, এটা মানুষের হাতে নেই। ওকে, এটা অন্তর্জাত বৃদ্ধি মানে তো বললাম এটা ভেতর থেকে বৃদ্ধিটা হয়, তুমি বাইরে থেকে দেখে বুঝতে পারবে না যে ওর পরিণমন হচ্ছে বা হয়েছে। ওকে,
আচ্ছা, পরবর্তীতে আচ্ছা এখানে সংজ্ঞাটা একটু আলাদা রকম আছে, বুঝতে অসুবিধা হতে পারে। তো সংজ্ঞার ক্ষেত্রে ওই যে শিল্পা পূজা এরা যেটা বললো ওটাই, যে যে কোনো শিশু তার যে শরীর সেটা ম্যাচিওর হওয়া, শরীর হতে পারে, তার বুদ্ধি হতে পারে, কোনো কাজ করার জন্য ম্যাচিওর হওয়া, সেটাকেই ম্যাচিউরেশন বা পরিণমন বলছে। এরপরে আসি প্রেষণা কি। এই যে বললাম প্রেষণা মানে হচ্ছে একটা ভালো লাগা, সেটা ব্যক্তির প্রতি হতে পারে, বস্তুর প্রতি হতে পারে, বিষয়ের প্রতি হতে পারে, বা যে কোনো কিছুর প্রতি হতে পারে। দেখা যাচ্ছে আমাদের লক্ষ্মীরামের ধরো বাইক খুব ভালো লাগে, সে বাইকের একটা সাংঘাতিক মানে ডাই হার্টেড ফ্যান সে, হ্যাঁ ঠিক আছে। অপরদিকে দেখা যাচ্ছে আমাদের নবেন্দুর ধরো বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট যেমন ল্যাপটপ, পিসি, মোবাইল, এই সমস্ত কিছুর প্রতি তার একটা আলাদা পেশনা রয়েছে, সেই সব তার জিনিস তার খুব ভালো লাগে। হ্যাঁ, এদিকে দেখা যাচ্ছে যে আমাদের শিল্পার ধরো রান্না বান্না খুব ভালো লাগে, নতুন নতুন রান্না তৈরি করতে, অর্থাৎ প্রতিটা জিনিস নবেন্দু বলো, শিল্পা বলো, আমাদের কার নাম করলাম ভুলে গেলাম আমি প্রথমে, লক্ষ্মীরামের বলো, তো তাদের একটা প্রেষণা রয়েছে সেই জিনিসের প্রতি। অর্থাৎ আমাদের যে জিনিসটা ভালো লাগে, যে জিনিসটা আমরা করতে চাই, সেই জিনিসের প্রতি আমাদের পেছনা থাকে। পেছনা কথার অর্থ হচ্ছে একটা বিশেষ তাগিদ বা একটা তাড়না, যে তাড়নাটা তোমাকে সবসময় তাড়া করে বেড়াচ্ছে। ঠিক আছে, দেখো কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে শিক্ষা লাভের সময় তা সম্পন্ন করার যে বিশেষ তাড়না অনুভব করে, তাই হচ্ছে প্রেষণা। কেউ কেউ একে আশঙ্কাও বলে থাকেন। ঠিক আছে, পেশনার মধ্যে 4টে স্তর বর্তমান: চাহিদা, লক্ষ্য পূরণ, তাড়না এবং সহায়ক আচরণ। এই যে বললাম যে লক্ষ্মীরামের কি বাইকের প্রতি একটা দারুণ প্রেষণা রয়েছে, অর্থাৎ সে সবসময় চাইছে তার একটা পছন্দের একটা বাইক রয়েছে, সেই বাইকটাকে সে কিনতে চায়, সেই বাইকটাকে সে কিনতে চায়, তো সেই বাইকের প্রতি তার একটা চাহিদা রয়েছে। চাহিদার জন্য রয়েছে কি লক্ষ্য পূরণ, অর্থাৎ সেই বাইকটাকে কেনার জন্য কি দরকার, অর্থ দরকার, সেই অর্থ উপার্জন করতে হবে, এটা হচ্ছে লক্ষ্মীরামের লক্ষ্য। হ্যাঁ, এবং সেই বাইকটাকে হাতে পাওয়ার জন্য তার মনের ভিতরে একটা ছটপটানি ভাব রয়েছে, তার মধ্যে একটা তাড়না রয়েছে, সে ঠিকঠাক ঘুমাতে পারছে না, খেতে পারছে না, যতক্ষণ না তার ওই স্বপ্ন, তার ওই লক্ষ্যটা পূরণ হচ্ছে। হ্যাঁ, এবং এই লক্ষ্য পূরণের জন্য সে সহায়ক আচরণ করছে, সে প্রচুর তোমার পরিশ্রম করছে টাকা পয়সা সেভ করার জন্য, টাকা অর্জন করার জন্য, তার লক্ষ্য অর্থাৎ বাইকটাকে কেনার জন্য। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে পেশনা। এরপরে আসছি আগ্রহ। এই আগ্রহের একটা আলাদা নাম আছে, এই নামটাও দিতে পারে, সেটা হচ্ছে অনুরাগ। ওকে, আগ্রহ বা অনুরাগ কি? কোনো একটা বিষয়ের প্রতি দেখো, যে কোনো বিষয়ের প্রতি যে আগ্রহ থাকা একটা, সেটা কি বলা হচ্ছে আগ্রহ বা অনুরাগ। এটাও এক প্রকারের পেশনারি শ্রেণীবিভাগ। দেখো, আগ্রহ ব্যক্তির আভ্যন্তরীণ মানসিক অবস্থা, এটাও দেখো, এই যে প্রেষণা সেটাও মানসিক অবস্থা, আগ্রহ বা অনুরাগ সেটাও মানসিক অবস্থা, কারণ এগুলো সব আমাদের মনের উপর নির্ভরশীল। ওকে, দেখো, যা বস্তু, বিষয় বা কাজের প্রতি মনোযোগী করে তোলে। পরবর্তীতে আসি মনোযোগ কাকে বলে। মনোযোগ কাকে বলে সহজ ভাষায় বলতে গেলে কোনো ব্যক্তি হতে পারে, সে কোনো বস্তু হতে পারে, কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি আমাদের মনকে এক কেন্দ্রে ধরে রাখার যে ক্ষমতা, সেটাকেই মনোযোগ বলে। তুমি পড়তে বসছো কোনো একটা বিষয়, তো তুমি মন দিয়ে পড়ছো সেটাকে, সেই জিনিসটাই মনোযোগ। কোনো ব্যক্তি, বস্তু, বিষয় বা যে কোনো কিছুর উপরে আমাদের মনকে ধরে রাখা, ঠিক আছে, সেটার উপরেই সম্পূর্ণ কনসেন্ট্রেশন করা, এটাকেই মনোযোগ বলে। দেখো, শিখনে মনোযোগ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বললে ভুল হবে না। মনোযোগ কথার অর্থ কোনো নির্দিষ্ট বিষয়ে নিজের চেতনাকে কেন্দ্রীভূত করে রাখা। শিক্ষার্থীর মনোযোগ ভীষণভাবে প্রয়োজন। যতক্ষণ তুমি যে বিষয়ের প্রতি মনোযোগী থাকবে, মনোযোগ দেবে, সেই বিষয় থেকে তুমি জ্ঞান অর্জন করতে পারবে। ঠিক আছে, আর মনোযোগ এটা অবশ্যই একটা মানসিক প্রক্রিয়া, কারণ এটা মনের সাথে সম্পর্কযুক্ত, সেই জন্য এটা একটা মানসিক প্রক্রিয়া। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবে যে শিখনের ক্ষেত্রে এই মনোযোগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তুমি মনোযোগ ছাড়া কিন্তু শিখন সম্ভব নয়। আচ্ছা, মনোযোগ কি, মনোযোগ পরিমাপের যন্ত্র, মনোযোগের বৈশিষ্ট্য, সেগুলো আমরা শিখন চ্যাপ্টারের শেষের দিকে পড়বো। ম্যাসন ডিস্ক আছে, ট্যাচিস্টোস্কোপ আছে, একাধিক যন্ত্র আছে। দেখো, তো মানসিক ক্ষমতা কি? মানসিক ক্ষমতা বলতে বোঝাচ্ছে মানস কথার অর্থ কি? এই যে মানস কথার অর্থ হচ্ছে মন। ওকে, মানসিক ক্ষমতা মানে আমাদের মনের ক্ষমতা, আমাদের মনের কিছু ক্ষমতা রয়েছে, যদিও মন বর্তমান যে মনোবিদ্যা, সেই ক্ষেত্রে মন একটা বিমূর্ত ধারণা। ঠিক আছে, তা মনোবিদদের মতে মনের কোনো শক্তি নেই, কারণ যেটা বিমূর্ত তার কোনো শক্তি থাকতে পারে না। ঠিক আছে, ঠিক যে কারণে বিজ্ঞানে ঈশ্বর বা ভগবান বা আল্লাহ এদের সবাইকে শক্তিহীন বা বিশ্বাস করা হয় না তাদেরকে, কারণ কি তারা বিমূর্ত, তো তাদের কোনো শক্তি নেই, এইটাই ধরা হয় বিজ্ঞানে। ঠিক মনোবিজ্ঞানেও তাই, যেহেতু মন বিমূর্ত, একটা মানুষকে কাটলে তুমি তার হৃৎপিণ্ড দেখতে পাবে, ফুসফুস দেখতে পাবে, সব কিছু দেখতে পাবে ভিতরে অভ্যন্তরীণ, কিন্তু তার মন বলে কোনো পার্টস কিন্তু তার মধ্যে পাবে না। তো সেই কারণে এটা বিমূর্ত, যে কারণে মনের কোনো শক্তি নেই, এটা প্রক্রিয়াগত ক্ষমতা বলা হয়েছে, যে কারণে একাধিক জিনিস, যেটা মানসিক পেশনা যেমন, আগ্রহ যেমন, সেগুলোকে আগে মানসিক শক্তি বলা হতো, কিন্তু বর্তমানে এগুলো সব মানসিক প্রক্রিয়া বলা হয়।
দেখো মানসিক ক্ষমতা কি, প্রতিটা জীবের যে বিশেষ উপাদানের সাহায্যে সকল কাজ সম্পাদন করে তা হলো মানসিক ক্ষমতা বা সামর্থ্য। কোনো শিক্ষার্থী শোনা বিষয়ে প্রবল ইচ্ছাশক্তি পরিশ্রমের দ্বারা শিখন সম্পন্ন করে, অর্থাৎ আমাদের মনের যে ক্ষমতা সেটাই মানসিক ক্ষমতা। ওকে, শিখনের বৈশিষ্ট্য কি, দেখো শিখন হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। মনে রাখবে জন্ম থেকেই তোমার শিখন শুরু হয়ে যাচ্ছে। তুমি একটা ছোট্ট শিশুর ধরো জন্ম হলো, হ্যাঁ, তো তোমার যদি উদাহরণ দিই তাহলে তুমি ভালো করে রিলেট করতে পারবে না, কারণ সেই সময় আমরা অবচেতন অবস্থায় থাকি। একটা শিশুর জন্ম হলো, তোমার চোখের সামনে তুমি দেখছো, সে আস্তে আস্তে শিখছে কিভাবে খেতে হয়, কিভাবে কোনো কিছুকে ধরতে হয়, কিভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে হয়, কিভাবে তাকাতে হয়, কিভাবে হামাগুড়ি দিতে হয়, কিভাবে হাঁটতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, সে সব কিছু আস্তে আস্তে শিখছে। এবং এই শেখার কোনো শেষ নেই, একটা প্রবাদ রয়েছে তাই না? তো এই শেখার কোনো শেষ নেই গো, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমরা নতুন কোনো জিনিস শিখতেই পারি। ঠিক আছে, এমন নয় যে তুমি 20 বছর বয়স পর্যন্তই শিখবে, তারপরে আর কোনো কিছু শিখবে না। আমরা মৃত্যুর আগে পর্যন্ত নতুন নতুন ধারণা, নতুন নতুন আচরণ আমরা শিখি। ঠিক আছে, তো এই কারণে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক ডেভেলপমেন্ট বা বিকাশের মতো। এটা জীবনের শুরু থেকেই শুরু হয়ে যায়। হ্যাঁ, ডেভেলপমেন্ট যদিও মাতৃগর্ভে শুরু হয়, শিখন কিন্তু মাতৃগর্ভে শুরু হয় না, এটা একটা বৈশিষ্ট্য মনে রাখবে। নিচের কোনটি শিখনের বৈশিষ্ট্য নয়, এরকমভাবে প্রশ্ন দেয়। শিখন কিন্তু মাতৃগর্ভে বা মায়ের পেটের ভিতরে শুরু হয় না বলছি, ঠিক আছে, মনে রাখবে এটা। কিন্তু ডেভেলপমেন্ট বা বিকাশ সেটা কিন্তু শুরু হয় মাতৃগর্ভে। ওকে, শিখন শুরু হচ্ছে পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে, পৃথিবীতে আসার পর থেকে। ওকে, দেখো শিখন সকল প্রাণীর ধারাবাহিকভাবে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে জ্ঞান অর্জন করে থাকে তারা, এবং তাদের শিখন হয়। দ্বিতীয়ত কি, এটা হচ্ছে বিকাশমান একটা প্রক্রিয়া। শিখনলব্ধ জ্ঞান ক্রমশ বিকশিত হচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে আরও উন্নত হচ্ছে। তুমি ছোটোবেলাতে শিখেছো যে কীভাবে চামচ ধরতে হয়, যে তুমি মুঠো করে চামচ ধরে খেতে, তারপরে তুমি চামচ থেকে আস্তে আস্তে যে কাঁটা চামচ দিয়ে খেতে শিখলে, কাঁটা চামচ থেকে আস্তে আস্তে চপস্টিক দিয়ে খেতে শিখলে। তো এরকম একাধিক জিনিস কিন্তু তুমি এবার ব্যবহার করতে শিখছো, অর্থাৎ আস্তে আস্তে যত বড় হচ্ছ তোমার এই যে খাওয়ার প্রক্রিয়া সেটা আস্তে আস্তে তত বেশি ডেভেলপ করছে। ওকে, দেখো ব্যক্তিকে সক্রিয় করে তোলে এটা, যা পরিবেশের সঙ্গে অভিযোজন আরও উন্নত করতে সাহায্য করে। তাই শিখনকে একটা ক্রম বিকাশমান প্রক্রিয়া বলা হয়। দেখো বিকাশ বা ডেভেলপমেন্টের সাথে অনেক বেশি মিল পাবে তোমরা এখানে। ঠিক আছে, বিকাশকেও বলা হয় ক্রম বিকাশমান প্রক্রিয়া, শিখনও ক্রম বিকাশমান প্রক্রিয়া। কারণ হচ্ছে তুমি জন্ম থেকে শিখতে শুরু করেছো এবং মরার আগের দিন পর্যন্ত তুমি শিখবে, আমরা সবাই শিখবো। তো সেই ক্ষেত্রে আমাদের জ্ঞানের কী হবে, যখন শিখব আমাদের যে স্কিমা, আমাদের যে জ্ঞান সেটা আরও বাড়বে। তো সেটা সবসময় বিকাশ হবে, কখনো কমে যায় না। নতুন কোনো একটা জিনিস তুমি শিখলে এবং তোমার জ্ঞানের পরিমাণ কমে গেল, এমন কি হয়? কখনো হয় না। তো ঠিক এই কারণে শিখন হচ্ছে বিকাশমান, ক্রম বিকাশমান একটা প্রক্রিয়া, সবসময় এটা বিকশিত হয়। তারপরে দেখো শিখন একটি সচেতন প্রক্রিয়া। শিখন প্রক্রিয়াতে থাকতে গেলে তোমাকে অবশ্যই সচেতন থাকতে হবে, এমন নয় যে তুমি ঘুমিয়ে গেছো। দেখো এই ধারণাটা একটু ভালো করে বোঝো। ধরো তোমাকে একটা রবীন্দ্রনাথের রচনা মুখস্থ করতে দেওয়া হয়েছে, বা কালকে রবীন্দ্র জয়ন্তী, তুমি একটা বক্তৃতা মুখস্থ করবে। ছোটোবেলাতে এই ধারণাটা যায় না, আমার মনে আসতো, তোমাদের কারো হয়তো আসতে পারে, যে মনে হতো না যে আচ্ছা এই জিনিসটা তো মুখস্থ করতে দিয়েছে স্যার, কালকে বলতে হবে, তো আমি ফোনের মধ্যে একবার রেকর্ড করে নিই, তারপরে কানে ইয়ারফোনটা গুঁজে নিয়ে শুয়ে পড়ি, সারা রাত ঘুমোবো, কানের মধ্যে ওটা বাজবে, সকালে উঠে দেখবো মুখস্থ হয়ে যাবে। এই জিনিসটা কি সম্ভব বলো? এই জিনিসটা কি সম্ভব? কি সম্ভব নয়? তুমি কোনো একটা জিনিস মুখস্থ করবে, হতে পারে কোনো প্যারাগ্রাফ, হতে পারে কোনো রচনা, তুমি সেটাকে ফোনের মধ্যে রেকর্ড করে নিলে, হ্যাঁ, কানের মধ্যে গুঁজে ঘুমিয়ে গেলে, সকালে উঠে দেখছো মুখস্থ হয়ে গেছে, কানে কিন্তু সারা রাত সেটা বেজে গেছে। তাহলে সম্ভব নয় কেন বলো তো? সেই জিনিসটা শিখতে পারলে না কেন? কেন মুখস্থ হলো না? সেটা সম্ভব নয় কেন বলো? কেন সম্ভব নয়, এটা হলো না কেন? কারণ একটাই, হ্যাঁ, তুমি সচেতন ছিলে না, তুমি সক্রিয় ছিলে না, তুমি ঘুমিয়েছিলে। ঠিক আছে, সচেতন ছিলে না, সক্রিয় ছিলে না, তুমি ঘুমিয়েছিলে। সেই কারণে এই গল্পটা থেকে বা এই যে উদাহরণটা দিলাম এটা থেকে মনে রাখবে, শিখন যে প্রক্রিয়াটা রয়েছে সেটা একটা সচেতন প্রক্রিয়া, সেটা একটা সক্রিয় প্রক্রিয়া। অর্থাৎ শিখনের জন্য, কোনো কিছুকে শেখার জন্য অবশ্যই তোমাকে সক্রিয় থাকতে হবে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই রবীন্দ্রনাথ একদম ঠিক বলছো। বেশ, তাহলে এই জিনিসটা মাথায় রাখবে। প্রশ্ন কেমনভাবে আসবে, এইগুলো থেকে প্রশ্ন আসবে না, এই যে এই কালো অংশ যেগুলো লেখা রয়েছে এগুলো থেকে প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে পিঙ্ক কালারের অংশটা থেকে, অর্থাৎ বৈশিষ্ট্য কোনগুলো। খাতার মধ্যে নোট ডাউন যখন করবে হুবহু পিডিএফ টুকবে না, শুধু ওপরে পয়েন্ট করবে শিখনের বৈশিষ্ট্য, তারপর শুধু এই পয়েন্টগুলোকে মনে রাখবে, একটি ধারাবাহিক প্রক্রিয়া। এরপরে খাতাটা রেখে যখন পয়েন্ট পড়বে তুমি, তখন যেন শুধু এই পয়েন্টটা পড়লেই এই জিনিসটা তোমার মাথার মধ্যে চলে আসে যে এই পয়েন্টের ব্যাখ্যাটা কী।
ওকে। আচ্ছা, ধারাবাহিক প্রক্রিয়া প্রশ্ন কেমন আসবে, নিচের কোনটি শিখনের বৈশিষ্ট্য নয়, বা বলবে নিচের কোন বক্তব্যটি শিখন সম্পর্কে ভুল। ওকে, তো মনে রাখবে এগুলো সবগুলো কিন্তু এগুলো শিখনের বৈশিষ্ট্য। শিখন একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা একটা ক্রম বিকাশমান প্রক্রিয়া, এটা একটা সচেতন প্রক্রিয়া। আমাদের সবসময় সচেতন থাকতে হবে, সেই যেহেতু আমরা ঘুমিয়ে গেছিলাম রাতে, সেই কারণে কিন্তু আমরা ওটা মুখস্থ হয়নি আমাদের। তৃতীয়ত হচ্ছে কি, চতুর্থত দেখো সমস্যা সমাধানমূলক প্রক্রিয়া। কোনো একটা সমস্যার মধ্যে তুমি পড়লে, কোথাও একটা গিয়ে তুমি কোনো একটা সমস্যার মধ্যে পড়লে, হ্যাঁ ধরো তুমি বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেছো, সেখানে গিয়ে দেখছো যে তোমার ফোন সুইচ অফ হয়ে গেছে চার্জ আউট হওয়ার কারণে, বা তোমার ফোনের ব্যালেন্স সেই সময় শেষ হয়ে গেছে, রিচার্জ সেই মুহূর্তে করা সম্ভব নয় তৎক্ষণাৎ, এবং বাড়িতে আর্জেন্ট ফোন করতে হবে, অর্থাৎ একটা সমস্যা এরকম সৃষ্টি হয়েছে। সেই সমস্যা থেকে তুমি কিভাবে বের করবে, না তুমি চিন্তা করলে যে মেন রাস্তার দিকে যাই, হাইওয়ের দিকে যাই, সেখানে অনেক মানুষজন থাকবে, তো তাদের কারোর কাছ থেকে একটা ফোনটা একবার চেয়ে নিয়ে তুমি বাড়িতে একটা ফোন করবে। অর্থাৎ একটা সমস্যাতে তুমি পড়েছিলে, সেই সমস্যা থেকে সমাধানমূলক প্রক্রিয়াটা তুমি নিজে বের করলে, ঠিক আছে, তার উপায়টা সলিউশনটা বের করলে। এর ফলে শিখন হলো কি হলো না, অবশ্যই হলো। পরবর্তীতে 1 বছর পর যদি আবারও ওরকম একটা সমস্যায় পড়ো, তাহলে একইভাবে কি করবে, তুমি সমাধান করবে সেটা। ধরে নাও তোমার হাতের ফোনটা হঠাৎ করে একদিন বাথটাবের মধ্যে পড়ে গেল, জলের মধ্যে পড়ে গেল, তুমি কি করলে, ফোনটাকে সুইচ অফ করে দিয়ে রোদে রাখলে কিছুক্ষণ, দেখা গেল যে তোমার কপাল ভালো, তো ফোনটার কিছু হলো না, ঠিক হয়ে গেল। হ্যাঁ, পরবর্তীতে 2-3 বছর পর দেখা যাচ্ছে তোমারই ফোনটা বা বাড়ির অন্য কারো ফোন আবারও বাথটাবের মধ্যে পড়ে গেল বা জলের মধ্যে পড়ে গেল, তুমি তখন তাকে কি বলবে, যে ফোনটা সুইচ অফ করে রোদের মধ্যে রেখে দিতে, তাই তো? অর্থাৎ তুমি একটা সমস্যায় পড়েছিলে, সেটা থেকে সমাধান হয়েছে তোমার, সেই জিনিসটা তোমার শিখন হয়েছে, তোমার মনের মধ্যে ধরে আছে যে হ্যাঁ ফোনটা জলে পড়ে গেলে সুইচ অফ করে তুমি রোদে দিয়েছিলে, এবং সেই কারণে তোমার ফোনটা মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, ছোটো মোটো প্রবলেম রয়েছে কিন্তু মোটামুটি ঠিক রয়েছে। তো এই যে সমস্যা সমাধানমূলক প্রক্রিয়া বলতে এটা কি বোঝাচ্ছি, দেখো শিখনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সমস্যা সমাধান। শিখনের মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যাকে সমাধান করে থাকি। দেখো, সমস্যা সমাধানের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় কোনো ব্যক্তি বা প্রাণী শিক্ষামূলক পরিস্থিতিতে পড়লে আর পুনঃ আচরণ ধারার বদলে নতুন আচরণ ধারা আয়ত্ত করে। বোঝা গেল? পরবর্তী আসছি, দেখো শিখন হলো অভিযোজনমূলক প্রক্রিয়া। দেখো এখানে কি বলা হচ্ছে, শিখন হলো এক ধরনের উন্নত অভিযোজন প্রক্রিয়া। যেহেতু মনে রাখবে শিখন কি তোমার আচরণের পরিবর্তন ঘটায়, এবং এই আচরণের পরিবর্তন ঘটানোর মধ্যে দিয়ে নতুন পরিবেশে টিকে থাকতে এটা তোমাকে সাহায্য করে। তো শিখন একটা অভিযোজনমূলক প্রক্রিয়া। শিখন মূলত অভিজ্ঞতায় শিক্ষার্থী পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে দেখো সার্থকভাবে অভিযোজনে সহায়তা করে এবং পরিবেশের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করে। আচ্ছা, শিখন হচ্ছে পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক। পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক অর্থাৎ কি, তোমার আগে কোনো একটা বিষয় অভিজ্ঞতা আছে, সেটার উপর ডিপেন্ড করছে তোমার বর্তমান শিখন। ওকে, যে কোনো শিখন আচরণের যে পরিবর্তন হয় তা পূর্বের ফলশ্রুতি হয়। শিখন হলো অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন পরিস্থিতিতে কার্য সম্পাদন করা। ওই যে বললাম 5 বছর আগে তোমার ফোনটা বাথটাবের মধ্যে পড়ে গেছিলো খারাপ হয়ে যাওয়ার জন্য, তুমি রোদে দিয়েছিলে সেটাকে, সূর্যের আলোতে সেটা শুকিয়ে ঠিক হয়ে গেছে, এটা তোমার পূর্ব অভিজ্ঞতা আছে। এবং পরবর্তীতে আবার ওই পরিস্থিতিতে, একই পরিস্থিতিতে পড়লে তোমার সেই পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু তুমি সেই সমস্যাটার সমাধান করবে। তো এই ক্ষেত্রে যে শিখনটা হচ্ছে সেটা পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে হচ্ছে। যে কোনো জিনিসের আগে পরিস্থিতিতে এলে সেটা সেই সময় তুমি যেমন আচরণ করেছিলে, পুনরায় সেই পরিস্থিতিতে পড়লে আবার তোমার মন সেই আচরণটাই করতে চাইবে। ওকে, দেখো আচরণের স্থায়ী পরিবর্তন, ওই যে প্রথমে বললাম যে শিখন হচ্ছে আচরণের স্থায়ী পরিবর্তন। কোনো ওষুধ নিয়ে নিলে সেটার ফলে তোমার যে পারফরমেন্স সেটা সাময়িকভাবে বেড়ে গেল, এটা শিখনের মধ্যে পড়ে না। ঠিক আছে, তুমি প্র্যাকটিসের মাধ্যমে তোমার যে কোনো কাজ, সেটা দৌড়ানো হতে পারে, লাফানো হতে পারে, ঝাঁপানো হতে পারে, সাঁতার হতে পারে, তুমি যে কোনো কাজ ওষুধ নেওয়ার ফলে তুমি দীর্ঘক্ষণ সেটা করতে পারছো, এটা তোমার শিখন নয়, বা এটা তোমার আচরণের স্থায়ী পরিবর্তন নয়। কিন্তু তুমি যখন বারবার অনুশীলনের মাধ্যমে, বারবার প্র্যাকটিসের মাধ্যমে সেই কাজটা দীর্ঘ সময় ধরে করতে পারছো, সেটা কিন্তু তোমার আচরণের স্থায়ী পরিবর্তন বা শিখন। আচ্ছা, কেউ কিছু বলবে? স্যার বলছি যে ওই মেডিসিন নিয়ে যদি দৌড়াতে যায় তাহলে ওটা আনলিগাল ইলিগাল, হ্যাঁ অবশ্যই, মানে ধরা যে পড়লে ইল্লিগাল, ধরা পড়লে অবস্থা টাইট করে দেবে। তবে আচ্ছা ধরাও সমস্যা, ঠিক আছে, এসব করতে যেও না। লেডি কনস্টেবল নাকি, লেডি কনস্টেবলের মাঠে এরকম হয়, শুধু লেডি কনস্টেবল নয়, বিভিন্ন পুলিশের ইয়েতে মাঠে হয়। যদিও ধরাটা অতটা সহজ নয়, ঠিক আছে, অনেকেই করে এটা, তবে ধরতে পারলে মুশকিল হবে। বেশ, পরবর্তী দিকে আসি। দেখো শিখন হলো বিশেষ থেকে সাধারণের দিকে, এইখানে একটা টুইস্ট আছে। একটা হচ্ছে শিখন, এই যে শিখনের বৈশিষ্ট্য সেটা কি,
বিশেষ থেকে সাধারণের দিকে। বলো তো বিশেষ মানে কি বলেছিলাম অবরোহী আরোহী পদ্ধতিতে, মনে আছে কারো? বিশেষ মানে কি? অবরোহী। বিশেষ মানে স্যার উদাহরণ টাইপের হ্যাঁ, কিছু বলেছিলেন। এটাই বিশেষ মানে মনে রাখবে উদাহরণ উদাহরণ। বা দৃষ্টান্ত। হ্যাঁ, উদাহরণ। আর সাধারণ মানে কি? সূত্র। সূত্র থেকে উদাহরণ। সূত্র। ওকে, তো বলো যখন শিখন হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা অনুযায়ী কোনটা আহ, বেশি মানে কি বলবো করানো উচিত? উদাহরণ তোমার থেকে প্রথমে উদাহরণ দেওয়া উচিত নাকি উদাহরণ প্রথমেই সূত্র দেওয়া উচিত? আমরা পড়েছি উদাহরণ দেওয়া আরোহী পদ্ধতি, তাই তো? হ্যাঁ, উদাহরণ দেওয়া উচিত। তাহলে মনে রাখবে শিখনের বৈশিষ্ট্য হচ্ছে কারণ শিখন উদাহরণ থেকে সূত্রের দিকে যায়, মানে বিশেষ থেকে সাধারণের দিকে যায়। ওকে, ঠিক এখানে টুইস্টটা কোথায়? আর একটা সেম টু সেম আছে বিকাশের বৈশিষ্ট্য। বিকাশের বৈশিষ্ট্য কি? এটা সম্পূর্ণ উল্টো। বিকাশ হচ্ছে সাধারণ থেকে বিশেষের দিকে। সাধারণ 2022 সালে একটা প্রশ্ন এসেছিল সিডিপিতে, অনেকের ভুল হয়ে গেছিল। এটা সাধারণ থেকে বিশেষ, এটা হচ্ছে বিকাশ। আর শিখনের ক্ষেত্রে কি? বিশেষ থেকে সাধারণ। এই দুটো খাতায় ভালো করে নোট ডাউন করবে যেন ভুল না হয়। ওকে, দেখো সম্পূর্ণ এক, শুধু উল্টো। সাধারণ থেকে বিশেষ বিকাশ, আর বিশেষ থেকে সাধারণ হচ্ছে শিখনের বৈশিষ্ট্য। তো 22-এ প্রশ্ন দিয়েছিল সম্ভবত নিচের কোনটি শিখনের বৈশিষ্ট্য। এবার ওখানে যারা শিখনটাকে লক্ষ্য করেনি, বিকাশ ভেবেছে সেটাকে, তো তারা সাধারণ থেকে বিশেষ প্রথম অপশনেই ছিল, সেটাই ঠিক করেছে, ভুল হয়ে গেছে। আর ঠিক মনে নেই যে শিখন চেয়েছিল না বিকাশ চেয়েছিল, যাই হোক একটা চেয়েছিল দুটোর মধ্যে। আর যদি বিকাশ দেওয়া থাকে তাহলে এটা করলে ভুল হয়ে যাবে তখন। তো মনে রাখবে বিকাশের বৈশিষ্ট্য সাধারণ থেকে বিশেষ। অর্থাৎ কি? বিকাশ যখন হয় শিশুরা সাধারণ কাজগুলো আগে করে। তার একটা বাচ্চাকে একটা পেন দিয়ে দেখবে, পেনটাকে সে মুঠো করে ধরেছে, অর্থাৎ সাধারণভাবে ধরে আছে। কিন্তু পরবর্তীতে বড় হয়ে তুমি যেমন পেন ধরো, 3টে আঙুল দিয়ে সে পেন ধরে লিখতে পারছে, অর্থাৎ বিশেষভাবে পেনটাকে ধরছে। কিন্তু শিখনের ক্ষেত্রে আমরা প্রথমে উদাহরণ দিই। এটা কোন পদ্ধতি? প্রথমে উদাহরণ পরে সূত্র। কোন পদ্ধতি বলো? অবরোহী না আরোহী? অবরোহী না আরোহী স্যার। আরোহী? আরোহী আরোহী পদ্ধতি। পদ্ধতি। আরোহী। গণিত শিক্ষাদানের সব থেকে শ্রেষ্ঠ আরোহী। পদ্ধতি কি বলো তো? গণিত শিক্ষাদানের শ্রেষ্ঠ পদ্ধতি কি? আরোহী পদ্ধতি। হ্যাঁ, গণিত গণিতের ক্ষেত্রে অবরোহী পদ্ধতি। গণিতের অবরোহী। ক্ষেত্রে অবরোহী পদ্ধতি। আর আরোহী অবরোহী। পদ্ধতি সব থেকে শ্রেষ্ঠ কিসের জন্য? ব্যাকরণ। 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 সেটা যে কোনো ভাষার হতে পারে, ইংরেজি, বাংলা, হিন্দি, যে কোনো। এই তো মনে আছে সব আগের বছরকার। বেশ, চলো শিখন হলো তাহলে বিশেষ থেকে সাধারণের দিকে। অর্থাৎ প্রথমে আমরা উদাহরণ দেব, যে কোনো কিছু শেখাতে গেলে প্রথমে উদাহরণ দেবে বাচ্চাদেরকে, তারপরে সূত্র বলবে। ওকে, দেখো কারেন্টের সাথে আমার খুব শত্রুতা, আমার ক্লাসের যিনি এরকম ডিস্টার্ব করে। আচ্ছা, পরবর্তীতে দেখো 9 নম্বর বৈশিষ্ট্য, শিখন সর্বদা উদ্দেশ্যমুখী, সার্বজনীন এবং ধারাবাহিক হয়। তুমি কোনো একটা কিছু শিখছো, সেটা যে কোনো হতে পারে। ধরো তুমি বাইরে কাজ করতে গেছো, সেখানে ধরো তুমি গহনার কাজ শিখছো, গহনা ডিজাইন। ওকে, সেটা তুমি কোনো গ্যারেজে কাজ করছো, সেখানে তুমি যন্ত্রপাতি সারানোর কাজটা শিখছো। ওকে, যে কোনো কাজ। তুমি রান্না শিখছো, তো যে জিনিসটা তুমি শিখছো সেটার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে। তুমি বলো আর নাই বলো, কোনো একটা উদ্দেশ্য। তুমি গহনা ডিজাইন শিখছো, সেখানে কি তোমার একটা উদ্দেশ্য আছে যে হ্যাঁ কাজটা তুমি শিখতে পারলে পরবর্তীতে একটা ভালো রকম আর্ন করতে পারবে। যন্ত্রপাতির কাজ তুমি শিখছো, পরবর্তীতে তুমি নিজে একটা গ্যারেজ খুলতে পারবে। তুমি রান্না শিখছো, তো এর পিছনেও কোনো উদ্দেশ্য আছে যে তুমি পরিবারের লোককে ভালো মন্দ খাবার খাওয়াতে পারবে। অর্থাৎ আমরা যা কিছু শিখি প্রত্যেকটা শিখনের পিছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। তাই এই শিখন প্রক্রিয়া হচ্ছে একটা উদ্দেশ্যমুখী এবং সর্বজনীন প্রক্রিয়া। ওকে, তো মনে রাখবে এই 9টা বৈশিষ্ট্যের কথা মনে রাখবে। প্রশ্ন এরকমভাবেই হবে, নিচের কোনটি শিখনের বৈশিষ্ট্য, নিচের কোনটা শিখনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। আর সব থেকে বেশি যেটা দেখ আর না দেখ, 3টে বৈশিষ্ট্য দেবেই। একটা হচ্ছে শিখন ধারাবাহিক প্রক্রিয়া, আর একটা হচ্ছে এই যে বিশেষ থেকে সাধারণ, আর সাধারণ থেকে বিশেষ, এই দুটোতে গোলমাল করে। আর ধারাবাহিক প্রক্রিয়া, এই 3টে মেন বৈশিষ্ট্য, এটাকে মনে রাখবে। আচ্ছা, পরবর্তীতে দেখো কিছু মনোবিদ্যের শিখন সম্পর্কিত সংজ্ঞা মুখস্থ করার কোনো রকম দরকার নেই, এখান থেকে প্রশ্ন হয় না। তো উডওয়ার্ড কি বলেছে? উডওয়ার্ড শিখন বলতে সেই ধরনের সক্রিয়তাকে বুঝিয়েছে যা ব্যক্তির আচরণ। বাদ দাও, গুলি মারো এগুলোকে, এগুলো থেকে প্রশ্ন হবে না। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আমরা, কয়েকটা প্রশ্ন উত্তর ছিল এখানে, কোথায় গেল এই যে। আচ্ছা, এবার বলো যতদূর আমরা পড়লাম ততদূর পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? ঠিক আছে, এই সংজ্ঞাগুলো থেকে আগে আগে প্রশ্ন আসতো, 2012 সাল 14 সালে প্রশ্ন আসতো। বর্তমানে কোনো রকম সংজ্ঞা থেকে আসে না, তবুও দেওয়া আছে, যদি মন হয় পড়তে পড়ে রাখবে। বলো যতদূর বললাম কারো কোনো সমস্যা আছে? 6 নম্বর পয়েন্টটা বেশ বলে দিচ্ছি, বাকি বলো। বেশ, এরপরে প্রশ্ন উত্তরগুলো কিন্তু সবাইকে বলতে হবে। ওকে, উত্তর। বেশ, 6 নম্বর পয়েন্টটা বলে দিচ্ছি। দেখো 6 নম্বর পয়েন্ট কোথায় গেল? 6 6 6, এই তো। পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক মানে কি?
তুমি যে কোনো জিনিস যখন শিখছো, সেই আচরণটা যখন শিখছো, তুমি যদি এর আগে ঠিক একই রকম পরিস্থিতিতে পড়ে থাকো বা অনেকটা একই রকম পরিস্থিতিতে তুমি পড়ে থাকো, সেই সময় যে আচরণটা করেছিলে তোমার সেই আচরণটাই আবারও করবে, অর্থাৎ সেই সময় তোমার শিখন হবে যে এই পরিস্থিতিতে পড়লে এই আচরণ করতে হয়। তুমি ধরো আমার বাড়িতে বেড়াতে আসছো, তো তুমি কাটোয়া স্টেশনে এসে নামলে, কাটোয়া স্টেশনে নেমে এসে হারিয়ে গেলে। ঠিক আছে, আমার বাড়িতে আমি লাইভ লোকেশন তোমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি, তোমার এটা শেয়ার করা আছে, কিন্তু তুমি হারিয়ে গেলে। তখন তুমি কি করবে? একটা সমস্যাতে পড়েছো, সেই সমস্যা থেকে কিভাবে বের হবে? তো সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য তুমি তখন ওই লাইভ লোকেশনটা অন করবে, গুগল ম্যাপ দেখে তুমি চলে আসবে। ওকে, এটা ধরো হলো। পরবর্তীতে আবারও কেউ, তোমার বন্ধু বা তুমি আবার একই সমস্যায় পড়লে কারোর একটা বাড়ি যাওয়ার জন্য, তো সেখানে গিয়ে আবার হারিয়ে গেলে, তখন তুমি কি বলবে? তখন তোমার ওই পূর্বে অভিজ্ঞতাটা তোমার মনে আসবে যে স্যারের বাড়ি যাওয়ার সময় এই সমস্যা হয়েছিল, তখন স্যার আমাকে লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছিল, আমি চলে গেছিলাম। তুমি তখন তাকে ফোন করে বলবে যে বন্ধু আমি হারিয়ে গেছি, তোমার লাইভ লোকেশনটা একটু পাঠিয়ে দাও। ঠিক আছে, অর্থাৎ আগে কোনো একটা সমস্যায় পড়েছো, সেই একই সমস্যায় পুনরায় যখন পড়বে, আগে যেমন আচরণ আমরা করেছি ঠিক একই আচরণ আমরা কিন্তু করব। এই জন্য বলা হচ্ছে শিখন হচ্ছে একটা পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক। আগে যেমন তোমার অভিজ্ঞতা আছে ঠিক সেম অভিজ্ঞতা পুনরাতে প্রয়োগ করার তুমি চেষ্টা করবে। ওকে, আচ্ছা এবার বলো বাকি কারো কোনো সমস্যা? বলো, এক ফোঁটাও সমস্যা থাকলে বলবে। শিল্পা, সিদ্ধার্থ, সোমা, সৌভিক, সুরভি, ওয়াসিম, আর কই? শম্পা, পূজা, মৃত্যুঞ্জয়, মাসুমা, জয়ন্ত, গোলাম, চন্দন, নবেন্দু, অভিজিৎ, বলো। স্যার পুনরুদ্ধারটা একটু বলেন, রিকল। পুনরুদ্রেক বা রিকল। পুনরুদ্রেক কি না, তোমাকে কোনো একটা জিনিস তুমি জানতে বা তোমার মনের মধ্যে আছে কিন্তু সেটা সাময়িকভাবে ভুলে গেছো। ঠিক আছে, তোমাকে বলা হলো যে তুমি আগের বছর ঈদের সময় কোন দোকান থেকে তুমি জামা কাপড় কিনেছিলে, তোমার সেটা মনে আছে ঠিক, হয়তো একটু ভাবতে হবে। ওকে, তো যখন তুমি কোনো জ্ঞান তোমার মনের মধ্যে সংরক্ষণ অবস্থায় রয়েছে, সেভ অবস্থায় রয়েছে, হ্যাঁ, তোমাকে বলা হলো জ্ঞানমূলক নির্মিতিবাদের প্রবক্তাকে, তোমার মনে আছে তুমি শিখেছো যে পেঁয়াজে, সেটা তোমার মনে সেভ আছে, কিন্তু একটু ভেবে বলতে হচ্ছে, যেহেতু অনেকদিন চর্চা নেই তাই ধুলো পড়ে গেছে সেটাই, বুঝলে তো? তো ভেবে একটু যখন বলতে হচ্ছে তোমাকে বা মনে করে বলতে হচ্ছে, এই জিনিসটাকে পুনরুদ্রেক বলে। কোনো জ্ঞান যখন তুমি নতুন শুনলে, তুমি যখন প্রথম দিন শুনলে আমার কাছে যে জ্ঞানমূলক তত্ত্ব, জ্ঞানমূলক নির্মিতিবাদের জনক পেঁয়াজে, প্রথম দিন ফার্স্ট তুমি শুনলে, সেই সময়ে তোমার হয়ে গেল সেটা সংরক্ষণ, অর্থাৎ তোমার মনে সেটা সেভ হলো। পরবর্তীতে তুমি যখন সেটাকে আমি জিজ্ঞাসা করলাম কখনো, তুমি মনে করে বললে, সেটা হচ্ছে পুনরুদ্রেক। আরও সহজভাবে বোঝাই, তুমি আমার কন্ট্যাক্ট নাম্বার প্রথম যেদিন পেয়েছিলে, প্রথম যেদিন ব্যাচে অ্যাডমিশন নিয়েছো বা আমার সাথে যোগাযোগ হয়েছে, আমার কন্ট্যাক্ট নাম্বার প্রথম যেদিন তোমার ফোনে সেভ করলে, তোমার ফোনের মেমোরিতে আমার কন্ট্যাক্ট নাম্বার ওই দিন প্রথম কিন্তু সেভ হলো, সেটা হলো তোমার ফোনের জন্য সংরক্ষণ। পরবর্তীতে আজকে 1 বছর পরে তুমি কোনো একটা দরকারে আমাকে ফোন করবে, তুমি সার্চ করলে স্যারের নাম্বারটা, আমার নাম যা বলে সেভ করেছো সেটা বলে তুমি সার্চ করলে, সার্চ করার পর এই যে আমার নাম চঞ্চল, সেটা তোমার ফোনের মধ্যে চলে এলো এবং তুমি ডায়াল করলে, এই জিনিসটা হচ্ছে পুনরুদ্রেক। বোঝা গেল ওয়াসিম? হ্যাঁ স্যার। হ্যাঁ, নতুন কোনো জ্ঞান যখন তুমি মনের মধ্যে সেট করে রাখবে সেটা সংরক্ষণ, এবার সেই জ্ঞানটাকে প্রয়োজনে যখন আবার তুলে নিয়ে আসবে, প্রয়োজনে কাজে লাগাবে, সেটাকে পুনরুদ্রেক বলে। মনে করা, পুনরুদ্রেক কথার অর্থ মনে করা। বেশ, এবার কয়েকটা প্রশ্ন আছে, চলো বলি, আমার সিপিইউ কাঁদছে। বলো, প্রথম প্রশ্ন বলো। সিপিইউ নয়, ইউপিএস, ভুলভাল বলছি। বলো, শিখন হলো কোনটা? এটা এটা অ্যান্সার করো। শিখন হলো কী ধরনের পরিবর্তন? সি সি আচার। আচরণের পরিবর্তন। আচরণের পরিবর্তন, ভেরি গুড, এই তো, আচরণের পরিবর্তন। পরবর্তী, পরবর্তী বলো, আগ্রহ হলো কি, কোন ধরনের প্রক্রিয়া? দৈহিক অবস্থা, মানসিক অবস্থা, বৃদ্ধিজাত নাকি সবগুলি? মানসিক। মানসিক মানসিক অবস্থা। অবস্থা। আচ্ছা, সবাই মাইক্রোফোন অন করেই বলো, ঠিক আছে? তাহলে আর আমি কমেন্ট দেখছি না। সবাই বলছে মানসিক। এখানে দেখো সবগুলি দেখে কিন্তু কেউ টপ খেয়ে যেও না, তাহলে কিন্তু উল্টে যাবে। অবশ্যই মানসিক অবস্থা। বৃদ্ধির সাথে আগ্রহের বা দেহের সাথে আগ্রহের কোনো সম্পর্ক নেই, যে পাতলা মানুষ হলে তার সবসময় দৌড়ানো পছন্দ হবে আর মোটা মানুষ হলে তার সবসময় ঘুমানো পছন্দ হবে, এমন কোনো ব্যাপার নেই কিন্তু। আচ্ছা বেশ, পরবর্তীতে আসি, দেখো 3 নম্বর বলো, শিখন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ভুল? বলো, এদের মধ্যে কোন বক্তব্যটা শিখন সম্পর্কে ভুল? ডি হবে। ডি নাম্বারটা। এই তো, অপশন ডি, ডি। ডি না বি, কি বলছো? ডি। ডি ডি। স্যার ডি 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 স্যার হচ্ছে। ডি। ড্রাগ সেবনের ফলে কর্ম উদ্দীপনা শিখনের মধ্যে পড়ে না, এটা এটা ভুল। স্যার সি হবে। সি কি সি। হবে স্যার? হ্যাঁ, অস্থায়ী পরিবর্তন কি আনে? শিখন মানেই সেটা স্থায়ী পরিবর্তন, স্থায়ী পরিবর্তন। তাহলে ডি কেন বলছো? স্থায়ী পরিবর্তন।
দেখো এইগুলোই পরীক্ষার খাতার মধ্যে ভুল হবে, তখন নাটা তুমি চোখেই পড়বে না পরীক্ষার হলের মধ্যে তাড়াহুড়োতে। ওকে, দেখো এখানে কি হচ্ছে, শিখন একটা মানসিক প্রক্রিয়া, একদম ঠিক আছে। শিখন ব্যক্তির মানসিক পরিবর্তন ঘটায়, এটাও ঠিক আছে। ড্রাগ সেবনের ফলে কর্ম উদ্দীপনা শিখনের মধ্যে পড়ে না, অবশ্যই। ড্রাগ নেওয়ার জন্য তুমি যদি তোমার দম বেড়ে যায়, তুমি বেশি দৌড়াতে পারো, সেটা শিখন নয়, সেটা সাময়িক। কিন্তু শিখন ব্যক্তির আচরণের অস্থায়ী পরিবর্তন আনে, অবশ্যই না। এই যে ড্রাগ সেবন সেটা অস্থায়ী পরিবর্তন আনে, শিখন কিন্তু স্থায়ী পরিবর্তন আনে। অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী যাই 4 নম্বর এটা প্রশ্নে না বলো। হচ্ছে অ্যান্সারটা। হ্যাঁ, চারেরটা বলো, কোন বক্তব্যটা সঠিক এবার বলো। অপশন ডি। ডি হবে, ডি অ্যান্সার হবে। সবগুলি স্যার কি ডি হবে? অ্যান্সার হবে। ডি। ডি। আচ্ছা, শিখনের ফলে আত্মসক্রিয়তা বৃদ্ধি পায়, একদম। শিখনের ফলে আচরণের পরিবর্তন ঘটে, অভিযোজন সক্ষম, একদম। সঠিক উত্তর হবে অপশন ডি। পরবর্তী বলো 5 নম্বর প্রশ্ন। চলো এই ছোট করি, বলো। শিখন হলো আচরণের পরিবর্তন, এই কথাটি কে বলেছেন? আচ্ছা এগুলো বাদ দাও, সংজ্ঞাগুলো যেহেতু পড়ায়নি সেহেতু বাদ দাও। বলো এটা কি হবে? উডওয়ার্ড। বি। উডওয়ার্ড। আচরণের, একদম তাই, একদম একদম। ভাইগটস্কি রুসোকে প্রথমেই গুলি মেরে দাও, বার্নার্ড আলাদা সংজ্ঞা দিয়েছিলেন, উডওয়ার্থ হবে সঠিক উত্তর। পরবর্তীতে আসি 6 নম্বর, বলো নিচের কোন বক্তব্যটা সঠিক, 6টা বলো। বি নম্বর। আচ্ছা বাকিদের কি মনে হচ্ছে? পরিণমন শিখনের উপর নির্ভরশীল, শিখন আচ্ছা এই দুটোকে একটু ভালো করে অ্যানালাইসিস করো, কোনটা কার উপর নির্ভরশীল? বি হবে স্যার। হুম, একদম তাই, শিখন পরিণমনের উপর নির্ভরশীল। আগে তোমার ছেলের হাত পা ম্যাচিওর হতে হবে, তবে তুমি তাকে সাইকেল চালানোর শিখন ঘটাতে পারবে, এই জিনিসটা সবসময় মনে রাখবে, ঠিক আছে? আগে ম্যাচিওর হতে হবে উপনির্ভর তাকে। হ্যাঁ বলো। স্যার ওখানে উপনির্ভরশীল আছে, তো ওটা কি এক? এটা উপনির্ভরশীল আর এটা নির্ভরশীল। ভুল আছে, এটা উপর হতো, এটা লেখা ভুল আছে, উপর নির্ভরশীল হতো। আচ্ছা তারপরে বলো 7 নম্বর, 7 নম্বর বলো। ভাইগোটস্কি হবে। ভাইগোটস্কি। কি কি পয়েন্ট ধরে 1 সেকেন্ড উত্তর বের করবে? সামাজিক মিথস্ক্রিয়া, সমাজ নিয়ে খেলা করেছে ভাইগটস্কি। প্রজ্ঞা নিয়ে খেলা করেছে পিয়াজে, বেশ। প্রকৃতি নিয়ে খেলা করেছে রুসো। চলো এখানে সঠিক উত্তর হবে কি? ভাইগটস্কি, বেশ। বলো 8 নম্বর বলো। এ। ভাই হবে। এ হবে। স্থায়ী পরিবর্তন। স্থায়ী পরিবর্তন, পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার ইজ কল্ড অ্যাজ লার্নিং, মনে রাখবে। পরবর্তী বলো 9 নম্বর। এই তো একটা ভালো প্রশ্ন, ভালো করে বলো, বৈশিষ্ট্য যেগুলো পড়লে। সি হবে স্যার। সি অ্যান্সার হবে। সি সি সি। সি সি। একদমই বিশেষ তাই, থেকে সাধারণ হবে। সাধারণ থেকে বিশেষ, এটা নয় বলেছে যেহেতু, এটা খেয়াল রাখবে তো। এটা কার বৈশিষ্ট্য? সাধারণ থেকে বিশেষ, ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট বা বিকাশের বৈশিষ্ট্য। ওকে, ভেরি গুড। আর আছে কিনা দেখি, আর একটা আছে, লাস্ট প্রশ্ন বলো। মানসিক প্রক্রিয়া। স্যার বি হবে। মানসিক প্রক্রিয়া। প্রক্রিয়া। হুম, এর আগের নাম কি ছিল? শক্তি ছিল। মানসিক ক্রিয়া। না, ক্রিয়া নয়, আগের নাম ছিল মানসিক মানসিক শক্তি শক্তি। ছিল। আগে বলা হতো এটাকে, এই যে বললাম, যেহেতু এখন মনকে বিমূর্ত ধরা হয়, অর্থাৎ মনের কোনো অস্তিত্ব ধরা হয় না, সেই হেতু মনের কোনো শক্তি নেই এটাও ধরা হয়, তাই এখন নাম হচ্ছে মানসিক প্রক্রিয়া, ঠিক আছে? পেশনা। আচ্ছা যদি আগ্রহ বলতো, আগ্রহ কিসের মধ্যে পড়তো বলো? যদি অনুরাগ বলতো তাহলে অনুরাগ কিসের মধ্যে পড়তো? প্রাক্ষোভিক হবে স্যার। না, এগুলো এক প্রকারের শক্তি, হ্যাঁ, এক আগ্রহ প্রকার যেটা প্রক্রিয়া, সবই হ্যাঁ। মানসিক প্রক্রিয়া, ঠিক আছে? মানসিক। প্রক্ষোভ, প্রক্ষোভ নিজেও কিন্তু একটা মানসিক প্রক্রিয়া, মনে রাখবে। কারণ মনে রাখবে, যার মধ্যে আমাদের মন ইনক্লুড রয়েছে সেটাই আমাদের মানসিক প্রক্রিয়া। আগ্রহ, অনুরাগ, প্রক্ষোভ, প্রেষণা সব মানসিক প্রক্রিয়ার অন্তর্গত। দুই প্রকার প্রক্রিয়া, একটা হচ্ছে শারীরিক প্রক্রিয়া। শারীরিক প্রক্রিয়া কোনগুলো? তোমার ধরো বৃদ্ধি হচ্ছে, হাত পা লম্বা হচ্ছে, মাথার চুল লম্বা হচ্ছে, এগুলো সব শারীরিক বিষয়। আর মানসিক অর্থাৎ যার মধ্যে মন রয়েছে, রাগ, অভিমান, ভয়, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, এই সবগুলো মানসিক প্রক্রিয়া। আচ্ছা বেশ, এবার বলো বুঝতে কোথাও কারো অসুবিধা আছে কিনা? এত দূর অবধি আমাদের শিখনের প্রথম ক্লাস শুরু হলো। নেক্সট ক্লাসগুলো কেউ মিস করবে না, কারণ শিখনের থিওরিগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কোনো কারো সমস্যা থাকলে বলবে।